আচ্ছা দেখো, সো আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্ট 3, ডিটারমিনেশন অফ টার্বিডিটি অফ ওয়াটার। তোমরা থিওরিতেও করছো যে টার্বিডিটি অথবা টার্বিড জিনিসটা কি। এখানে একটু ফিগার দেখো, আমাদের কয়েকটা স্যাম্পল ওয়াটার অথবা স্যাম্পল আছে এবং এই বোতলগুলোতে হলো আমাদের কিছু পানি আছে। সো আস্তে আস্তে তুমি যদি দেখো, এটা 1 নাম্বার বোতল, 2, 3, 4 এবং আমি রিমার্কস করে দিচ্ছি কোনটা কোন বোতল। সো এই যে দেখো, ফার্স্ট বোতল থেকে কম্পারেটিভলি আমি যদি রাইটের দিকে যাই, আমাদের বোতলের কালারটাও কিছুটা চেঞ্জ হচ্ছে এবং পানির যে ইন্টেন্সিটিটা দেখা যাচ্ছে, ফার্স্টেরটা নর্মাল কালার অথবা একটু হোয়াইটিশ কালার, আস্তে আস্তে ইয়েলো ব্রাউনিশ কালার শো করতেছে। এই যে কালারটা শো করতেছে, অবভিয়াসলি কি পানির ভিতর কোনো পার্টিকেল আছে অথবা এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে অথবা ম্যাটেরিয়াল আছে যেটার কারণে আমার পানিটা কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। তার মানে হলো কিছু সাসপেন্ডেড পার্টিকেল থাকতে পারে অথবা কিছু ডিজলভ পার্টিকেল থাকতে পারে, যেটার কারণে আমাদের পানিটা অথবা ওয়াটারটা কিছুটা ঘোলাটে ভাব শো করে। সো এই যে ঘোলাটে বা অথবা টার্বিড যেই একটা প্রপার্টিজ শো করতেছে, সেটাই হলো আমরা আজকে জানবো। আর এখানে একটু দেখো, বোতলে হলো কিছু নাম্বার দেওয়া আছে, যেমন 25 NTU, 100, 500, 1000, 2000 NTU। NTU জিনিসটা কি সেটা আমরা পরে জানবো এবং এটা হলো এক একটা ইউনিট হিসেবে তোমাদের দেওয়া আছে। সো আমাদের মেইনলি আজকে টার্গেট হলো আমাদের ওয়াটারের ভিতর টার্বিডিটি অথবা এই যে পার্টিকেল কতটুকু হলে আমাদের টার্বিডিটি হতে পারে অথবা আমরা কতটুকু অ্যালাউ করব, সেটা হলো আমাদের জানতে হবে। এবং এই যে প্যারামিটার, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল প্যারামিটার, যেটা তুমি দেখেই অথবা ভিজুয়ালাইজ করেই বলে দিতে পারবা যে হ্যাঁ, এই পানিটা ভালো না অথবা এটার কোয়ালিটিটা একটু খারাপ। আমাদের ফার্স্টে যখন আমরা থিওরিতে করতেছিলাম, তখন কিন্তু আমরা ওয়াটার কোয়ালিটি নিয়ে ডিসকাস করতেছিলাম। অ্যান্ড আমি তোমাদের কিন্তু বলছি যে আমাদের কেন ওয়াটার কোয়ালিটিটা জানা প্রয়োজন। কারো কি মনে আছে? একটু বলো তো, আমরা কেন ওয়াটার কোয়ালিটিটা জানবো? রোল 142, ক্লাসে প্রেজেন্ট আছো? একটু বলো তো কেন জানবো। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, মেইনলি কারণ আমরা কিভাবে পানিটাকে ট্রিট করতে হয় যাতে ইউজেবল করা যায় এই হুম। জন্য। আর ম্যাডাম, ওই পানিটা আমরা এছাড়াও নর্মালি কোনো কাজে ইউজ করতে পারবো কিনা ট্রিট করা ছাড়া, ওটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, কিছুটা হয়েছে, আমি একটু আরো একটু স্পেসিফাই করে দিই। আমরা যদি ওয়াটার কোয়ালিটিটা জানি, তাহলে আমরা বুঝে যেতে পারবো অথবা বলতে পারবো যে আমার এই ওয়াটারে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে কি পড়বে না। তুমি নর্মালি দেখো, আমার কাছে এই যে 5টা স্যাম্পল আছে, তুমি খালি চোখেই যদি দেখে বলো আমার এই ওয়াটারটা ট্রিটমেন্ট না করলেও চলবে, জাস্ট তোমার একটা জাজমেন্টাল তুমি অপিনিয়ন তোমার জানাছো। বাট কম্পারেটিভলি তুমি যখন 5 নাম্বার বোতলটা দেখবা, সেটা দেখেই কিন্তু তুমি ডাইরেক্টলি বলে দিতে পারবা যে না, আমার এই ওয়াটারটা ড্রিঙ্কেবল না, অথবা আমি কোনো কাজে যদি ইউজ করি তাহলে আমাদের এনি কাইন্ড অফ ডিজিজ হতে পারে অথবা আমাদের শরীরের জন্য এটা রিস্কি হতে পারে, অথবা যে কোনো কনস্ট্রাকশনের কাজেই রিস্কি হতে পারে, যে কোনো কাজই পারপাসে। সো এই যে আমাদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে কি পড়বে না, সেটা কিন্তু আমরা ওয়াটার কোয়ালিটি থেকে আমরা জাজমেন্ট করে বলে দিতে পারবো যে আমাদের ফার্দার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে কিনা। আমাদের অনেকগুলা ট্রিটমেন্ট মেথড আছে, লাইক হলো ডিসইনফেকশন আছে, সেডিমেন্টেশন আছে, কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, এগুলো অনেক কিছু আছে। সো এটাতে আমরা এখন যাব না, আমরা থিওরিতে ওইটার স্টেপ ওয়াইজ স্টেপ দেখব। বাট আপাতত আজকে আমরা দেখব যে টার্বিডিটি নিয়ে ডিসকাস করব, যে একটা প্যারামিটার এবং ফিজিক্যাল প্যারামিটার। তাহলে এখানে দেখো, টার্বিড মানে হলো ঘোলাটে। সো আমাদের ওয়াটারের ভিতর কোনো যদি সাসপেন্ডেড পার্টিকেল অথবা মেটার থাকে, তাহলে দেখা যাচ্ছে ওয়াটারটা কিছুটা টার্বিড অথবা টার্বিডিটি শো করে থাকে। এখন এই যে সাসপেন্ডেড মেটার অথবা সাসপেন্ডেড পার্টিকেল যদি থাকে, তাহলে কি হবে দেখো, এই ধরে নাও যে আমার একটা স্যাম্পল ওয়াটার অথবা একটা বিকার আছে, আর এখানে আমার পানি। এখন এই পানির ভিতর আমার কিছু সাসপেন্ডেড পার্টিকেল, ধরে নাও যে এরকম আমি কিছু সাসপেন্ডেড পার্টিকেল রেখে দিয়েছি, সাইজ বড় হতে পারে ছোট হতে পারে। সো আমি যখন লাইট পাস করাবো এই পানির ভিতর দিয়ে, যেখানে কোনো পার্টিকেল থাকবে সেখানে কিন্তু লাইটটা বাধা পাবে।
তার মানে দেখো এখান দিয়ে পাস করার সময় লাইটটা বাধা পাচ্ছে, বাট এদিক দিয়ে পাস করার সময় সে ইজিলি কিন্তু পাস করে যেতে পারতেছে অথবা কোনো বাধা পাচ্ছে না। তাহলে আমাদের যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো থাকতেছে ওয়াটারের ভিতর, সেটা থাকার কারণে আমি যখন এটার ভিতর দিয়ে কোনো লাইট পাস করাবো, সেই লাইটের প্যাসেজে অথবা পাথে সে রেস্ট্রিকশন প্রোভাইড করবে, এবং এই রেস্ট্রিকশনটা প্রোভাইড হচ্ছে হলো আমাদের সাসপেন্ডেড পার্টিকেলের কারণে, যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো আমাদের টার্বিডিটি অথবা টার্বিড শো করে ওয়াটারের ভিতর। এখন আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম যে টার্বিডিটিটা মেইনলি হলো আমাদের সাসপেন্ডেড পার্টিকেল অথবা বিভিন্ন টাইপের কলয়েডাল পার্টিকেলের কারণে কিন্তু টার্বিডিটিটা শো করে। এখন তুমি এখানে যে 3টা বোতল অথবা 5টা বোতল, এটাতেও কিন্তু কিছুটা টার্বিডিটি আছে অথবা ঘোলাটে ভাব দেখতে পাচ্ছ, এটাতেও আছে এটাতেও আছে, বাট ইন্টেন্সিটিটা তোমার কোনটাতে মনে হচ্ছে? অবভিয়াসলি 5 নম্বরে বেশি মনে হচ্ছে কম্পেয়ার টু 3 নাম্বার। সো আমি যদি এই 3টা বোতল কম্পেয়ার করি, দেখা যাচ্ছে যে আমাদের 5 নম্বরে একটু বেশি টার্বিডিটি মনে হচ্ছে অথবা টার্বিড টাইপের ওয়াটার লাগতেছে। এটার মেইন রিজন কি? আমাদের এখানে যে পার্টিকেলগুলো আছে কলয়েডাল পার্টিকেল অথবা সাসপেন্ডেড পার্টিকেল, এটা সাইজের উপর অথবা এটার কতটুকু আছে অ্যামাউন্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে হলো আমাদের টার্বিডিটির ইন্টেন্সিটি বেশি হবে না কম হবে। তাহলে এখানে দেখো আমাদের এই কথাটাই লেখা আছে যে আমাদের সাসপেন্ডেড যে সাবস্টেন্স অথবা পার্টিকেলগুলো আছে সেটা সাইজ অথবা রেঞ্জের উপর ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের টার্বিডিটি, এবং এটার কারণে আমাদের টার্বিডিটির ইন্টেন্সিটি অনেক স্যাম্পলে বেশি হতে পারে, আবার অনেক স্যাম্পলে কম হতে পারে, এবং এই টার্বুলেন্সটাই ডিপেন্ড করতেছিল আমাদের পার্টিকেলের সাইজের উপর, যেটা আমাদের ওয়াটারে প্রেজেন্স থাকতেছে। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা লেখা আছে, দেখো আমাদের রিভারের ক্ষেত্রে আমাদের যে পার্টিকেলগুলো আছে সেইগুলো কিন্তু কিছুটা কোর্স টাইপের পার্টিকেল, এবং কোর্স টাইপের যে পার্টিকেলগুলো আছে লাইক হলো স্যান্ড আছে, সিল্ট আছে, এইগুলার কারণে হলো আমাদের মেইনলি টার্বিডিটিটা হয়ে থাকে অথবা টার্বিডিটি প্রডিউস করে। আর ইন দ্য মিন টাইম আমাদের লেক, পন্ড অথবা যে আরো অন্যান্য কিছু আছে ওয়াটার সোর্সেস, সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের কলয়েডাল পার্টিকেল অথবা এক্সট্রিম যে ফাইন পার্টিকেলগুলো আছে সেটার কারণে হলো আমাদের টার্বিডিটিটা প্রডিউস করে। তাহলে দেখো আমাদের রিভারের ওয়াটারের যতটুকু টার্বিডিটি হবে, আমাদের কিন্তু লেক, পন্ড অথবা ছোট যেই খাল, বিল, পুকুর, নদী আছে, নালা আছে, সেগুলা টার্বিডিটি কিন্তু সেম হচ্ছে না, কারণ আমাদের পার্টিকেলের সাইজগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন পার্টিকেলের সাইজটা চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের ডিগ্রি অফ টার্বুলেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। এই কারণে হলো আমাদের এই যে যে লাস্টে 3টা স্যাম্পল দেখালাম, সেই 3টা স্যাম্পলের ডিফারেন্ট আমরা ইউনিট পাচ্ছি অথবা টার্বিডিটিটা ডিফারেন্ট শো করতেছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি যে টার্বিডিটিটা কি, কেন টার্বিডিটি হচ্ছে। আর টার্বিডিটি মেইনলি সাসপেন্ডেড পার্টিকেলের কারণে হচ্ছে, যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো আমাদের কোনো যদি এটার ভিতর দিয়ে আমরা লাইট পাস করি সেটাতে আমাদের রেস্ট্রিকশন দিবে। তাহলে এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, সো এখন আমরা চলে আসি আমাদের এনভায়রনমেন্টাল যেই সিগনিফিকেন্স। তোমরা যেই কয়টা প্যারামিটার করবা ল্যাবে, প্রত্যেকটা ল্যাবেরই কিন্তু অথবা প্রত্যেকটা এক্সপেরিমেন্টেরই কিন্তু একটা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আছে। লাইক হলো তোমরা পিএইচ করছো, আমাদের পিএইচটা কেন জানা প্রয়োজন সেটাও তোমরা মোটামুটি জানছো, যে সারফেস ওয়াটারে একরকম পিএইচ হয় অথবা গ্রাউন্ড ওয়াটারে একরকম পিএইচ হয়। কেউ একজন বলো তো, সারফেস ওয়াটারে পিএইচ বেশি হয় নাকি গ্রাউন্ড ওয়াটারে পিএইচ বেশি হয়? ভ্যালুটা পিএইচ কিন্তু এক্সপেরিমেন্ট করে আসছো, তোমাদের থিওরিতেও ম্যাম কিন্তু সারফেস আচ্ছা, সারফেস ওয়াটারে কেন সারফেস বেশি কেন বেশি হয় সেটা আগে বলো। ম্যাম ডিজলভড মিনারেল থাকে ওটা, আচ্ছা, ডিজলভ মিনারেল লাইক থাকে। অক্সাইড আর আয়ন থাকে। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটারের পিএইচটা কি কম থাকে তাই তো? আচ্ছা,
এই যে যেই কোশ্চেন গুলো অথবা যেই জিনিসগুলো তোমাদের নর্মালি ওয়াটারে কিন্তু দুইটা সোর্স নিয়ে আমি ডিসকাস করছিলাম, একটা সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার। আর আপাতত যেই ওয়াটারের প্যারামিটার গুলা নিয়ে পড়তেছো অথবা জানতেছো, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কম্প্যারিজন জানতে হবে যে কোন সোর্সে বেশি হচ্ছে অথবা কোন সোর্সে কম হচ্ছে, কারণ এগুলো কিন্তু তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করা হয়। সিমিলারলি কালারের ক্ষেত্রেও সারফেস ওয়াটারে কিরকম হতে পারে অথবা গ্রাউন্ড ওয়াটারে কিরকম হতে পারে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আদারওয়াইজ যখন দেখা যাচ্ছে যে ক্লাস পারফরমেন্সের একটা টাস্ক আছে তোমাদের, ভাইবাতে কোশ্চেন করলে কিন্তু তোমরা ওরকম ভাবে মার্কিংটা পাবা না। সে এ টু জেড একটু জানা লাগবে। সো আমি এখানে যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টেরই এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা একটু জানার ট্রাই করবা। কারণ হলো আমার এই যে প্যারামিটারটা, এটা কেন জানা প্রয়োজন, এটা জানলে আমাদের এনভায়রনমেন্টের উপর কি ইফেক্ট আসতে পারে অথবা না জানলে আমাদের কি হতে পারে, সেটা নিয়ে একটু এখানে ডিসকাস করা আছে। ইন জেনারেল কেসে আমি যদি বলি, আমাদের এই যে পাঁচটা স্যাম্পল অথবা বোতল ওয়াটার আছে, তুমি যদি অ্যাস্থেটিক ভিউ চিন্তা করে বলো, আমি কিন্তু ড্রিঙ্কিং পারপাজের জন্য কখনো 5 নাম্বার বোতলটা প্রিফার করব না। আমরা তো টেস্ট করবই, টেস্ট করার আগে আমরা নর্মালি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি যে জাজমেন্টটা করতে পারি, সেটা হলো আমরা 5 নাম্বার বোতলটা কখনোই ড্রিঙ্কিং পারপাজে প্রিফার করব না। আমরা 1 নাম্বার বোতলটা প্রিফার করতে পারি, 2 নাম্বারটা প্রিফার করতে পারি। বাট এটা এমন না যে এই দুইটা পানি কিন্তু পিওর অথবা এখানে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই। এটা জাস্ট আমাদের অ্যাস্থেটিক একটা ভিউ থেকে আমরা আমাদের জাজমেন্ট অথবা ওপিনিয়নটা দিচ্ছি। এই যে তোমার নর্মাল যে ভিজুয়ালাইজেশন থেকে তুমি যে জাজমেন্টটা দিচ্ছ, সেটা কিভাবে আসতেছে, যে তোমার দেখেই মনে হচ্ছে এই পানিটা যেহেতু একটু ঘোলাটে অথবা টার্বিড টাইপের ওয়াটার, সো এটা যদি তুমি পান করো অথবা কোনো কাজে যদি ইউজ করো, এনি কাইন্ড অফ ডিজিজ হতে পারে অথবা রিস্ক থাকতে পারে। তাহলে আমরা ফার্স্ট যেই সেন্সটা কাজ করতেছে, আমরা টার্বিড ওয়াটারটা অ্যাস্থেটিক ভিউ থেকে আমরা এটা প্রিফার করতেছি না, এবং এই কারণে হলো আমাদের টার্বিডিটিটা জানা প্রয়োজন। এখানে তোমাদের এটাই লেখা আছে, দেখো আমরা অ্যাস্থেটিক্যালি এটা একসেপ্ট করে না, পিপল একসেপ্ট করে না, কারণ পিপল এটা বুঝতেই পারে যে আমাদের ভিতরে একটা ফেয়ার কাজ করে যে আমি যদি এই ওয়াটারটা টার্বিড ওয়াটারটা ড্রিঙ্ক করি, আমাদের ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে এখানে কিন্তু এই কথাটাই লেখা আছে। তাহলে এটা হলো ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে, যে কেন আমাদের টার্বিডিটিটা জানা প্রয়োজন। সেকেন্ড যেটা আসতেছে সেটা হলো আমাদের ফিল্ট্রেশন, আরেকটা আছে হলো ডিসইনফেকশন। আচ্ছা, আমি তোমাদের এখানে একটু লিখে দিই, লিখলে বুঝতে পারবা। আমাদের ওয়াটার কোয়ালিটিটা যখন জানার ট্রাই করি, ধরে নিলাম যে কোয়ালিটিটা খারাপ, তারপরে হলো আমাদের কিছু ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট মেথড, অনেকগুলো ট্রিটমেন্ট মেথড আছে। আমি যদি লিখি তাহলে দেখো, প্রাইমারি সেডিমেন্টেশন, তারপরে আছে হলো কোয়াগুলেশন, তারপরে আছে ফ্লোকুলেশন, এগুলা তোমরা থিওরিতেও পড়বা। ফ্লোকুলেশন, তারপর হলো ইনফিল্ট্রেশন, আচ্ছা ইনফিল্ট্রেশন না, ফিল্ট্রেশন দাও, ফিল্ট্রেশন, তারপরে আছে হলো ডিসইনফেকশন। আচ্ছা, এগুলো হলো আমাদের কয়েকটা স্টেপ আছে ট্রিটমেন্ট মেথডের, যে আমাদের ফার্স্ট যে ওয়াটারটা আছে আমরা যদি কোয়ালিটিটা খারাপ দেখি, তাহলে আমরা সেডিমেন্টেশন করি, কোয়াগুলেশন করি, ফ্লোকুলেশন করি, ফিল্ট্রেশন করি, এরপরে হলো লাস্টে যে ডিসইনফেকশন করি। তো আমি ফিল্ট্রেশনেরটা যদি বলি, আমাদের হলো একটা ফিল্ট্রেশনটা হলো ওয়ান কাইন্ড অফ তোমাদের ফিল্টারের মতো। তোমাদের বাসা বাড়িতে দেখবা যে ফিল্টার আছে, ফিল্টারের কাজ কি, আমাদের ওয়াটারটা ফিল্ট্রেট করে। ফার্স্টে আমরা কি করি, ওয়াটারটাকে বয়েল করি, বয়েল করার পর কোনো একটা ফিল্টারের মাধ্যমে এটা পাস করাই, অথবা ফিল্টারের ভিতর দিয়ে এটা পাস করলে দেখা যাচ্ছে যে আমাদের যেই ছোট ছোট পার্টিকেল অথবা যে ময়লাগুলো আছে সেটা ফিল্ট্রেট হয়ে আমাদের ফিল্টারের উপর জমা পড়তেছে, আর আমরা নিচে হলো পরিষ্কার পানি পাচ্ছি। সো আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে, সেটাও আমরা এরকম কয়েকটা স্টেপের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি, এবং লাস্টে যে আমি পাই হলো পিওর ওয়াটার।
আচ্ছা, এখন আমি আসি যে আমরা টার্বিড যে ওয়াটারটা আছে সেটা কিন্তু আমরা ডাইরেক্ট ফিল্ট্রেশন স্টেপে দিতে পারবো না, আমাদের প্রত্যেকটা স্টেপ ওয়াইজ স্টেপ যেতে হবে এরকম ভাবে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি ময়লা পানি অথবা অনেক বেশি কোয়ালিটি খারাপ, এবং এটা ট্রিটমেন্ট করার পর কিছুটা ময়লা আমরা রিমুভ করতেছি অথবা কিছুটা ইমপিউরিটিস রিমুভ করে আমি পরের স্টেপে পাঠাচ্ছি। তাহলে সেকেন্ড যে স্টেপটা থাকতেছে সেখানে কম্পেয়ার টু একটু ইমপিউরিটিস কম থাকতেছে 1 নাম্বার স্টেপের থেকে। সিমিলারলি দেখো 2 নাম্বার স্টেপ থেকে 3 নাম্বার স্টেপে আমরা ইমপিউরিটিস কম পাবো, 3 নাম্বার থেকে 4 নাম্বারে ইমপিউরিটিস কম, 5 নাম্বারে যে একদম আমরা পিউরিফাই ওয়াটারটা পাবো। এখন এইখানে দেখো ফিল্ট্রেশনের ক্ষেত্রে কি থাকে, আমাদের কিছু ফিল্টার বেড থাকে, সেই এরকম কয়েকটা লেয়ারে ফিল্টার বেড থাকে। এখানে ধরো স্যান্ডের বেড আর এখানে গ্রাভেল প্যাক থাকে আমাদের। এটা জাস্ট আমি রাফ একটা ফিল্টার বেডের তোমাদের ছবি দেখানোর ট্রাই করতেছি। আর এখানে তোমাদের একটা আউটলেট অথবা ওপেনিং থাকতে পারে। সো আমরা ওয়াটারটাকে কি করি, এটার উপর ঢেলে দিই অথবা এটার ভিতর দিয়ে পাস করাই। পাস করালে এই যে যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেলের মাঝখান দিয়ে যে পোর গুলো আছে সেই পোর দিয়ে পানিটা এরকম ভাবে এদিক দিয়ে পাস হয়ে আউটলেটে যাবে, এবং এখানে আমি কিছুটা পিওর ওয়াটার অথবা লেস ইমপিওর ওয়াটার পাবো। ফুল পিওর না, কিন্তু লেস ইমপিওর ওয়াটারটা পাচ্ছ। সো এখন দেখো আমি কি বলছিলাম, আমাদের 3 নাম্বার স্টেপ থেকে 4 নাম্বার স্টেপে যখন যাবে আমাদের পানিটা এমন হতে হবে যাতে ইমপিউরিটিস কম থাকে। সো তুমি ফার্স্টেই যদি টার্বিড টাইপের ওয়াটার ডাইরেক্ট ফিল্ট্রেশনের ভিতর দিয়ে দাও, তাহলে আমাদের যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো আছে সেগুলো হলো এই যে স্যান্ড বেডের উপর জমা হয়ে যাবে, স্যান্ড বেডের উপর জমা হয়ে একটা লেয়ার তৈরি করে ফেলবে, এবং এই লেয়ারটা দেখা যাচ্ছে যে আমাকে পানিটাকে ফিল্ট্রেট হয়ে আমার স্যান্ডের ভিতর দিয়ে আউটলেটে আর যেতে দিচ্ছে না। সো আমাদের এই কারণে টার্বিড টাইপের ওয়াটার আমি ডাইরেক্ট ফিল্ট্রেশনের জন্য অথবা ফিল্ট্রেশন ট্রিটমেন্টের জন্য ইউজ করতে পারবো না। কারণ হলো এটা আমাদের যেই স্যান্ড বেড থাকে অথবা আমাদের যেই ফিল্টার বেড থাকে সেটা দেখা যাচ্ছে যে আমাদের একদম জ্যাম ক্রিয়েট করতেছে অথবা আমাদের এটা একদম ব্লক করে দিচ্ছে। সো ব্লক করে দিলে কিন্তু আর ওয়াটার পাস করতে পারবে না, এবং আমরা কোনো আউটলেটে অথবা আমাদের যে আউটপুটে ওয়াটার পাওয়ার কথা ছিল সেই ওয়াটারটা কিন্তু আমরা আর পাবো না। সো তোমাদের এখানে এই কথাটাই লেখা আছে, এই যে দেখো যে আমাদের ফর ফিল্ট্রেশন আমরা যদি টার্বিড ওয়াটারটা ইউজ করি এটা সুইটেবল না। কেন সুইটেবল না, আমাদের কুইক ক্লগিং করে ফেলে ফিল্টার বেডে, যেটা কিনা আমাদের ওয়াটার পাসিং এর ক্ষেত্রে রেস্ট্রিকশন করতেছে। সো আমাদের টার্বিড ওয়াটারটাকে ফার্স্টে হলো প্রি ট্রিটমেন্ট করতে হবে। প্রি ট্রিটমেন্ট মানে কি, হয় আমাদের সেডিমেন্টেশন করতে হবে, কোয়াগুলেশন করতে হবে, ফ্লোকুলেশন করতে হবে, এগুলো করার পরে দেন তারপর আমি ফিল্ট্রেশন মেথডে দিতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু ফার্স্ট স্টেপেই ফিল্ট্রেশন মেথডে দিতে পারবো না। সো তোমাদের অনেক সময় কোশ্চেন করা হয় যে মানে হোয়াই টার্বিড ওয়াটার ইজ নট সুইটেবল or applicable for filtration method or filtration treatment. So question করলে যাতে অ্যান্সারটা দিতে পারো, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপর থার্ড আরেকটা আমাদের সিগনিফিকেন্স যেটা আছে সেটা হলো ডিসইনফেকশন। আমাকে কেউ একজন বলো ডিসইনফেকশন মানে কি? এটা তোমরা থিওরিতেও পড়তেছো, কিন্তু আমি বলছি একদম ফার্স্টেই বলছি। হোয়াট ইজ ডিসইনফেকশন? রোল 041 ডিসইনফেকশন কি সেটা বলো। জিরো, হ্যালো হ্যাঁ বলো ডিসইনফেকশন কি? ম্যাম, ডিসইনফেকশন হচ্ছে মানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো রিডাকশন করার জন্য যে ট্রিটমেন্টটা করা হয় ওয়াটারে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি, ডিসইনফেকশন মেথডটা হলো আমাদের একটা ট্রিটমেন্ট মেথড, যে ট্রিটমেন্ট মেথডের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া কিল করে থাকি অথবা আমাদের যে মাইক্রো অর্গানিজম থাকে সেটা হলো আমরা কিল করে থাকি। সো এই যে যে কিল করার জন্য আমরা কিছু এজেন্ট অথবা কেমিক্যাল এজেন্ট ইউজ করি, সেটা দেখো ক্লোরিন ইউজ করি, ওজোন ইউজ করতে পারি, অথবা ক্লোরিন
ডাইঅক্সাইড ইউজ করতে পারি। সো এই টাইপের আমরা এজেন্ট ইউজ করে আমরা ডিসইনফেকশন করতে পারি। বাট আমরা এখানে তোমাদেরকে যেটা বললাম, ডাইরেক্ট যে টার্বিড ওয়াটার আছে সেটা আমরা ডাইরেক্ট ডিসইনফেকশনের জন্য পাঠাতে পারবো না, ফিল্ট্রেশনের জন্য ডাইরেক্ট পাঠাতে পারবো না, সিমিলারলি ডিসইনফেকশনের জন্য কিন্তু ডাইরেক্ট পাঠাতে পারবো না। কেন পাঠাতে পারবো না সেটা একটু আমাদের জানতে হবে। আমাদের যে প্যাথোজেন যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো আমাদের সাসপেন্ডেড পার্টিকেলের ভিতরে এটা প্লেস করতে পারে অথবা এটা অ্যাবজর্ব করে রাখতে পারে। আমাদের যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো আছে সেগুলো অনেক সময় অনেক প্যাথোজেন ব্যাকটেরিয়া অ্যাবজর্ব করে রাখতে পারে অথবা এটার কন্ট্যাক্টে লেগে থাকতে পারে। সো আমি যখন কেমিক্যাল এজেন্টটা দিচ্ছি সেটা আর ইফেক্টিভ হচ্ছে না ডিউ টু আমাদের সাসপেন্ডেড পার্টিকেল। সো দেখা যাচ্ছে যে আমি কেমিক্যাল এজেন্ট ইউজ করলাম বাট কোনো ব্যাকটেরিয়াই রিমুভ হলো না। সো আলটিমেটলি কিন্তু আমাদের কোনো ট্রিটমেন্ট হলো না এখানে প্রপারলি। সো এই কারণে বলা হয়েছে যে আমাদের টার্বিড টাইপের ওয়াটার আমি ডাইরেক্ট ডিসইনফেকশনে পাঠাতে পারবো না, আমাদের আরো প্রি ট্রিটমেন্ট করে একদম পিওর টাইপের ওয়াটার পাঠাতে হবে। ফিল্ট্রেশনের মাধ্যমে তুমি দেখতে পারবা যে এরকম টাইপেরই ওয়াটার পাবা, একদম এরকম টাইপেরই ওয়াটার পাবা অথবা এরকম। দেন তারপরে এই যে ওয়াটারটা দেখতে পাচ্ছ স্যাম্পলের, এটা দেখে খালি চোখে দেখে মনে হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া অথবা কিছু নেই, বাট এটার ভিতর কিন্তু আমি যদি মাইক্রোস্কোপে দেখি আমাদের বিভিন্ন মাইক্রো অর্গানিজম থাকতে পারে যেটা কিনা আমাদের ডিসইনফেকশন ট্রিটমেন্টের প্রয়োজন। আর এটার ভিতর হলো আমরা ক্লোরিন অ্যাড করি, ক্লোরিন অ্যাড করতে পারি, ওজোন অ্যাড করতে পারি অথবা ক্লোরিন ডাইঅক্সাইড আমরা ইউজ করতে পারি। বাট যদি সাসপেন্ডেড পার্টিকেল থাকে তাহলে দেখো এই যে সাসপেন্ডেড পার্টিকেলগুলা এগুলা ব্যাকটেরিয়ার সাথে লেগে থাকে অথবা ব্যাকটেরিয়াকে অ্যাবজর্ব করে থাকে। সো আলটিমেটলি তুমি এখানে যতই ক্লোরিন ঢালো না কেন এটা কিন্তু ওরকম ভাবে পিউরিফাই হবে না, অথবা অনেক সময় দেখা যাচ্ছে আমার ক্লোরিন ডোজেস বেড়ে যেতে পারে কারণ প্রপারলি তো সে রিমুভ হচ্ছে না ব্যাকটেরিয়াতে। সো এই কারণে হলো আমাদের টার্বিডিটিটা জানা প্রয়োজন অথবা এটার আমরা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা দেখতে পেলাম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, যে আমাদের কেন টার্বিডিটিটা জানা প্রয়োজন অথবা কেন একটা ইম্পর্টেন্ট প্যারামিটার টার্বিডিটি ওয়াটারের ক্ষেত্রে। এছাড়া দেখো ইউএসইপিএ আমাদেরকে নর্মালি বলে দিছে যে 0.5 থেকে 1 ইউনিটস অফ টার্বিডিটি হলো ডিপেন্ড করতেছে আমাদের ডিসইনফেকশন প্রসেসের মাধ্যমে অথবা ডিসইনফেকশন প্রসেস যখন আমরা করতেছি সেই ওয়াটারে আমরা ম্যাক্সিমাম লেভেলটা এতটুকু টার্বিডিটি আমরা অ্যালাউ করতে পারি। সো ইউনিটটা কি সেটা আমরা পরে ডিসকাস করব, যেমন হলো তোমরা কালারের ইউনিট করে আসছো অথবা ওয়েট যখন আমরা মেজার করি হয় পাউন্ডে হতে পারে, কেজিতে হতে পারে। সিমিলারলি আমরা যে প্যারামিটারগুলো জানবো সেটারও কিন্তু অবভিয়াসলি একটা ইউনিট আমাদের দিতে হবে, আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না। আর এই যে ডিসইনফেকশন মেথডটা আছে সেখানে আমরা ম্যাক্সিমাম টার্বিডিটি 0.5 থেকে 1 ইউনিট পর্যন্ত অ্যালাউ করতে পারি, এর বেশি হলে ডিসইনফেকশন মেথডটা আমাদের সুইটেবল হবে না অথবা অ্যাপ্লিকেবল হবে না। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, মানে প্যারা, একটু ভালো মতো তোমরা পড়বা। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন ফিল্ট্রেশন আর ডিসইনফেকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অথবা সুইটেবল না টার্বিড ওয়াটার। জি ম্যাম। ওকে, আচ্ছা এরপরে একটু দেখো আমাদের বাংলাদেশ এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন যে অ্যাক্ট ছিল মানে ইপিএ, এটা কিন্তু অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ইপি এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি। এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, আরেকটা জিনিস আছে ইপিআর, এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন রুল। সো 1997-এ আমাদের যে অ্যাক্টটা ছিল বাংলাদেশ এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, সেখানে আমাদের বলে দিছে যে ড্রিঙ্কিং পারপাজে আমাদের ওয়াটারে যে টার্বিডিটি আছে সেটা হলো আমরা 10 ইউনিট পর্যন্ত অ্যালাউ করব অথবা 10 ইউনিট পর্যন্ত থাকে। এনটিইউ দ্বারা বোঝাচ্ছে হলো নেপথ্যালোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এটা ফুল অ্যাব্রিভিয়েশনটা একটু তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে টার্বিডিটির ইউনিটটা কি, এনটিইউ, নেপথ্যালোমেট্রিক টার্বিডিটি ইউনিট। আর তোমাদের থিওরিতেও হলো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে একটা টেবিল টাইপের, এই যে দেখো
যেখানে আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে প্রত্যেকটা প্যারামিটারের জন্য আমাদের রেঞ্জটা কত হতে পারে। WHO রেঞ্জে আমাদের টার্বিডিটিটা দেখো 5 NTU, নেপথোলোমেট্রিক টার্বিডিটি ইউনিট। আর বাংলাদেশ যে স্ট্যান্ডার্ডটা আছে সেটার বেসিসে আমাদের রেঞ্জটা বলে দিছে হলো 10 NTU। এটা একটু মনে রাখবা, তোমাদের কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা হয়। তাহলে এতটুক পোর্শন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন আমি চলে আসি আমাদের ইউনিটে। আমরা নর্মালি কোনো কিছু যখন একটা ইউনিট মেজার করতে চাই, আমরা একটা রেফারেন্স ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু আমরা কাজ করি। যেমন আমরা কোনো অবজেক্টের স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমরা বের করতে চাই, তখন আমরা স্ট্যান্ডার্ড কোন ম্যাটেরিয়ালটাকে ধরি বলো তো? কোনটার পার্সপেক্টিভে বের করি? পানি। পানির রেসপেক্টে অথবা পানির পার্সপেক্টিভে বের করি। সো আমাদের এখানে যে টার্বিডিটিটা আছে সেটাও আমাদের একটা রেফারেন্স ম্যাটেরিয়াল অথবা স্ট্যান্ডার্ড কোনো সাসপেনশন সলিউশন লাগবে, যেটার রেসপেক্টে আমরা টার্বিডিটিটা মেজার করব। তোমরা কালারের ক্ষেত্রেও কিন্তু দেখে আসছো যে কি আমাদের কিছু স্ট্যান্ডার্ড অথবা মানে ফিক্সড কিছু কনসেন্ট্রেশন থাকে, যেই কনসেন্ট্রেশনের রেসপেক্টে আমরা আননোন কোনো ওয়াটারের কালারের কনসেন্ট্রেশন বের করি। সো এখানের ক্ষেত্রেও একটু সেম জিনিস দেখো, আমরা হলো সিলিকন ডাইঅক্সাইডের রেসপেক্টে বের করতাম। আমাদের ওয়াটারে যদি 1 মিলিগ্রাম সিলিকন ডাইঅক্সাইড থাকতো পার লিটারে, তাহলে আমি ওটাকে বলতাম হলো 1 ইউনিট অফ টার্বিডিটি। তাহলে যদি কোনো স্যাম্পল ওয়াটারে পার লিটারে যদি 1 মিলিগ্রাম সিলিকন ডাইঅক্সাইড থাকতো, তাহলে আমি বলতাম যে এই ওয়াটারের টার্বিডিটিটা 1 অথবা 1 ইউনিট। বাট আস্তে আস্তে যখন আমরা আরো কাজ করতেছি, তখন আমরা দেখতে পেলাম যে আমাদের সিলিকার যে সাইজের উপর, আমি ফার্স্টে কিন্তু বলে আসছি যে টার্বিডিটিটা কিন্তু আমাদের পার্টিকুলার সাইজের উপর ডিপেন্ড করে। সো সিলিকার সাইজের উপর দেখা যাচ্ছে যে আমাদের টার্বিডিটিটা চেঞ্জ হতে পারে। সো এই কারণে হলো আমরা ফার্দার ইমপ্রুভমেন্ট করে আমরা একটা স্ট্যান্ডার্ড সলিউশনে গেলাম। সেই স্ট্যান্ডার্ড সলিউশনটাকে বলা হলো ফরমাজিন। তোমরা থিওরিতেও আমি তোমাদেরকে বলছিলাম, হয়তো টার্বিডিটিটা পড়াইছি, একটু দেখো ফরমাজিন কি ছিল। ফরমাজিনটা হলো একটা স্ট্যান্ডার্ড সাসপেনশন সলিউশন, যে সলিউশনটা তৈরি হচ্ছে হলো 50 মিলিগ্রাম অফ হাইড্রোজেন সালফেট with the combination of 500 milligram of hexamethylene tetraamine। তাহলে হাইড্রোজেন সালফেট আর হেক্সামিথালিন টেট্রাঅ্যামিনের কম্বিনেশনে হলো আমাদের একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে অথবা একটা সলিউশন তৈরি হচ্ছে, যেই সলিউশনটাকে নাম দিচ্ছি হলাম আমি ফরমাজিন। এবং হাইড্রোজেন সালফেটটা থাকবে হলো 50 মিলিগ্রাম পার লিটার, আর হেক্সামিথালিন টেট্রাঅ্যামিন থাকবে হলো 500 মিলিগ্রাম পার লিটার। সো এই দুইটার কম্বিনেশনে হলো আমরা একটা স্ট্যান্ডার্ড সলিউশন করতেছি। সো প্রিভিয়াসলি আমরা করতাম সিলিকন ডাইঅক্সাইড, এরপরে লাস্টে আসলো হলো আমাদের ফরমাজিন, এবং ফরমাজিনের মাধ্যমে হলো আমরা আমাদের টার্বিডিটিটা মেজার করি। এখন এই যে যখন সিলিকন ডাইঅক্সাইড ছিল, সেখানে আমাদের জ্যাকসন টার্বিডিটি ইউনিট আমরা কনসিডার করতাম। জ্যাকসন টার্বিডিটি ইউনিট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ওয়াটার স্যাম্পলে আমরা যদি একটা ক্যান্ডেল এখানে কনসিডার করি, ক্যান্ডেলে যেই ফ্লেমটা আছে সেই ফ্লেমটা এই ওয়াটারের ভিতর দিয়ে পাস করবে, মানে এই যে লাইটটা ওয়াটারের ভিতর দিয়ে পাস করবে, যতটুকু পাস করতে পারবে উইদাউট এনি রেস্ট্রিকশন, ততটুকু কি আমরা ডেপথকে আমরা বলবো যে টার্বিডিটি, অথবা ওইটার রেসপেক্টে আমরা মেজার করি। সো জ্যাকসন টার্বিডিটি ইউনিটের ক্ষেত্রে আমাদের যে ফ্লেমটা যাচ্ছে এই লাইটটা, সেটা একদম স্ট্রেট লাইন বরাবর যাবে, ফ্লেমটা স্ট্রেট লাইন বরাবর যাবে। বাট এরপরে দেখা যাচ্ছে যে আমাদের ফার্দার আরো ইমপ্রুভমেন্ট হয়ে দেখা যাচ্ছে যে আমরা আর জ্যাকসন টার্বিডিটি মিটার ইউজ করতেছি না, আমরা চলে যাচ্ছি হলো নেপথোলোমেট্রিক টার্বিডিটি ইউনিট। যেই টার্বিডিটি ইউনিটের মাধ্যমে শুধু আমরা কিন্তু স্ট্রেট লাইন বরাবর কোনো লাইট পাসেজ মেজার করি না, আমাদের স্ক্যাটার্ড ওয়েতেও যদি কোনো লাইট পাস করে যায় আমরা তাহলে সেই ডেপথটা মেজার করব। তাহলে জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিটি যে ইউনিটটা ছিল সেটার একটা ড্রব্যাকটা হলো এটা শুধু স্ট্রেট লাইনের প্যাসেজটা কাউন্ট করে। আমাদের যে লাইটটা ইন্টারফারেন্স দিয়ে পাস হয়ে যাচ্ছে সেটা শুধু স্ট্রেট লাইনের
ডেপটা মেজার করে। আর ওয়াইল নেপথ্যালোমেট্রিকটা আমাদের মেজার করতেছে হলো স্ক্যাটারিং যে লাইটটা আছে ডিউ টু সাসপেন্ডেড পার্টিকেলের কারণে আমাদের লাইটটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, সেই স্ক্যাটার্ড লাইনটাও কিন্তু মেজার করতেছে। আর আমরা যখন এখানে মেজার করতেছি তখন হলো আমরা ফরমাজিন পলিমারটা ইউজ করতেছি সাসপেনশন সলিউশন হিসেবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের টার্বিডিটি ইউনিটটা অথবা আমরা কিভাবে মেজার করি এবং আস্তে আস্তে কিভাবে ফার্দার ইমপ্রুভমেন্ট হলো। সো আমি যদি একটু সামারি করে বলি, দেখো ফার্স্টে আমরা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে করতাম, এরপরে আসলে হলো আমাদের ফরমাজিন। যখন আমরা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে করতাম তখন হলো আমাদের জ্যাকসন টার্বিডিটি ইউনিটটা ছিল, আর এটাকে অনেক সময় লেখা হয় জেটিইউ, জ্যাকসন টার্বিডিটি ইউনিট। এরপরে যেটা আসলো সেটা হলো আমাদের এনটিইউ, নেপথ্যালোমেট্রিক টার্বিডিটি ইউনিট। কারণ হলো জ্যাকসন টার্বিডিটি ইউনিটটা শুধু হলো আমাদের স্ট্রেট লাইনের পাসেসটা কাউন্ট করে অথবা মেজার করে, বাট আমাদের অনেক সময় সাসপেন্ডেড পার্টিকেলের কারণেই কিন্তু আমাদের টার্বিডিটিটা হচ্ছে। সো নেপথ্যালোমেট্রিকটা করতেছে হলো আমাদের স্ক্যাটার্ড লাইটটাও মেজার করবে। সো এতটুকু আমরা হলো টার্বিডিটি ইউনিটটা ছিল। এখন আমরা একটু থিওরির এখানে দেখি, এখানে তোমাদের লেখা ছিল মোস্ট প্রবাবলি এই যে আমাদের এই যে ফরমাজিনটা আছে, ফরমাজিনে দেখো 50 মিলিগ্রাম পার লিটার হাইড্রোজেন সালফেট ছিল, এটা কম্বিনেশনে অ্যাড করলাম হলো 500 মিলিগ্রাম পার লিটার হেক্সামিথালিন টেট্রা অ্যামিন। এই যে কম্বিনেশনটা পাচ্ছ অথবা যে সাসপেনশন সলিউশনটা পাচ্ছ সেটাকে আমাদের বলা হলো 40 NTU। তার মানে এই সলিউশনের টার্বিডিটি হলো 40 NTU। সো আবার 40 NTU কেও আমরা ইকুইভ্যালেন্ট টু 10 JTU লিখতে পারি, 10 JTU এই যে, এবং এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু নট ইকুয়াল, নট ইকুয়াল ইকুইভ্যালেন্ট টু, কারণ হলো 1 NTU ইকুইভ্যালেন্ট টু 1 JTU। যেহেতু আমরা সাসপেনশন যে সলিউশনটা ফরমাজিন থেকে পাচ্ছি হলো 40 NTU, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে 40 NTU ইকুইভ্যালেন্ট টু 40 JTU যখন আমাদের জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিটি মেজারে অথবা টার্বিডিটি মিটারে আমরা মেজার করব। সো তোমরা যখন যেটাতে মেজার করবে তখন শুধু জাস্ট ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন অ্যাট প্রেজেন্ট হলো আমরা ফরমাজিন ইউজ করব, এবং ফরমাজিনের কম্বিনেশনটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা একটু মনে রাখবা এতটুকু। তাহলে এইটুকু কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এখানে লেখাই ম্যাডাম আছে। ওয়ান হ্যাঁ ম্যাডাম বলো। 1 JT ইকুয়ালস টু 1 NTU সবসময় ম্যাডাম। হ্যাঁ, ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট টু। যদিও দেখো আমাদের একটা কিন্তু স্ক্যাটার্ড লাইট কাউন্ট করতেছে অথবা মেজার করতেছে যে কতটুকু ডেপথ পর্যন্ত সে স্ক্যাটার্ড লাইট যেতে পারে। আরেকটা দেখা যাচ্ছে যে আমাদের শুধু স্ক্যাটার্ড না, শুধু স্ট্রেট লাইনটা কাউন্ট করবে। যেটা স্ট্রেট লাইন কাউন্ট করতেছে অথবা মেজার করতেছে লাইটের সেটা হলো জ্যাকসন টার্বিডিটি মিটার, আর যেটা স্ক্যাটার্ড লাইট কাউন্ট করতেছে আর মেজার করতেছে সেটা হলো আমাদের এনটিইউ আর নেপথ্যালোমেট্রিক টার্বিডিটি মিটার। আর দুইটার রেজাল্ট কিন্তু ডিফারেন্টই আসার কথা, বাট দেখা যাচ্ছে যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পারি যে কাছাকাছিই আসে, এবং 1 JTU ইকুইভ্যালেন্ট টু, দ্যাটস ওয়াই আমরা ইকুয়াল বলতেছি না, ইকুইভ্যালেন্ট টু 1 NTU, এটাই বলতে চাচ্ছে ওরা। এই যে দেখো ফরমাজিন সলিউশন থেকে আমাদের 40 NTU হচ্ছে, এবং এটাকে আমরা বলতে পারি যে 40 NTU আর ইকুইভ্যালেন্ট টু 40 JTU। যখন আমরা জ্যাকসন টার্বিডিটি মিটারে করব তখন বলতে পারবো যে 40 JTU এই ফরমাজিন সলিউশন থেকে যে টার্বিডিটি প্রডিউস হচ্ছে। বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন একটু দেখো আমরা যে সাসপেনশন সলিউশনটা করতেছি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের স্যাম্পলটা যেটা আছে সেটাকে হয় আমাদের ক্যালিব্রেট করা লাগতে পারে অথবা আমরা ডাইলিউশন করে থাকি। তোমরা ডাইলিউশন ফ্যাক্টর তো করে আসছো তাই না? ডাইলিউশন ফ্যাক্টর টার্মটা শুনছো সবাই?
ক্লাসে যারা আছো একটু রেসপন্স করো, বারবার জি বলতেছি। প্লিজ। আচ্ছা, আমাকে একটু কেউ একজন বলো যে ডাইলেশন ফ্যাক্টর কি অথবা ডাইলেশন কি? আচ্ছা, রোল 43 আমাকে বলো ডাইলেশন কি? 43 তুমি তোমার মাইক্রোফোনটা আনমিউট করে বলো হোয়াট ইজ ডাইলেশন অথবা ডাইলেশন ফ্যাক্টরটা কি? ম্যাডাম এখানে ভালো করে শোনা যাচ্ছে না, আমার নেট প্রবলেম করতেছে সকাল থেকে। আচ্ছা, এখন আমার কথা আমি ভালো শুনতে করে পাচ্ছ শুনতে তুমি? পারতেছি না। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো তুমি কি আমার ম্যাডাম, কথা আপনার শুনতে কথা পাচ্ছ? কেটে কেটে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? ম্যাডাম কথা আসতেছে কিন্তু কেটে কেটে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি লাস্টে তাহলে জিজ্ঞেস করতেছি। 172 রিয়াড 172 তুমি আমাকে বলো হোয়াট ইজ ডাইলেশন আর ডাইলেশন ফ্যাক্টরটা কি? ডাইলুশনটা হচ্ছে ওই আমরা যখন কালার টেস্ট করেছিলাম তখন হচ্ছে পানি যোগ করে নিয়েছিলাম এক্সট্রা ভাবে। এক্সট্রা ভাবে পানি, যে কোনো পানি অ্যাড করে নিছিলাম? না না না, ডিস্টিল ওয়াটার এড করে নিয়েছি। হুম, আচ্ছা, ডাইলেশন ফ্যাক্টরের ফর্মুলাটা বলো তো। ফর্মুলাটা আমার মনে নেই। আচ্ছা, আমরা কেন ডাইলেশনটা কেন করি সেটা আগে আমাকে বলো। ডাইলুশনটা করলে হচ্ছে যদি হয়ে যায় সাসপেন্ডেড ম্যাটেরিয়াল বা ডিজলভ ম্যাটেরিয়াল যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে করে নিই, ডিস্টিল ওয়াটার যোগ করে নিই। আচ্ছা, ঠিক আছে। কালারের একটা রেঞ্জ থাকে 100 100 100 একটা রেঞ্জ থাকে, ওই 100টার বেশি হয়ে যায় বা এরকম কিছু একটা বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, ডাইলেশনটা আমরা করি আমরা এই টার্বিডিটির ক্ষেত্রে আমি একটু বলি। আমাদের একটা তুমি ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মেজার করতেছো, ইনস্ট্রুমেন্টের কিন্তু একটা লিমিট অথবা একটা রেঞ্জ থাকে, যে একটা এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে তুমি এতটুকু পর্যন্ত মেজার করতে পারবা। সো তোমার ধরে নিলাম যে আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করতেছি সেটার হলো রেঞ্জটা হলো 100 এনটিউ পর্যন্ত মেজার করতে পারবা। তুমি টেস্ট করে দেখলা তোমার রেজাল্টটা আসছে কিন্তু 100ই, রেজাল্ট করে দেখলা যে রেজাল্টে ভ্যালুটা দেওয়ার কথা সেটা কিন্তু 100ই আসছে। দ্যাট মিনস তুমি কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা পেলা না। এই ওয়াটারে আরো অনেক টার্বিডিটি থাকার কথা ছিল, বাট তোমার যে ইনস্ট্রুমেন্টটা অথবা তুমি যে অ্যাপারেটাস দিয়ে মেজার করতেছো এটা রেঞ্জ 100 বিধায় তুমি হলো 100 পেয়েছো। বাট এটা রেঞ্জ যদি তুমি 200 পেতা অথবা 200 যদি থাকতো তাহলে তুমি বুঝতে পারতো যে হ্যাঁ আমি অ্যাকুরেট রেজাল্ট পেয়েছি। তো আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় টার্বিডিটি কোনো স্যাম্পল ওয়াটার টার্বিডিটি যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আমাদের ডাইলিউশন করা লাগতে পারে, এবং ডাইলিউশন করলে আমি দেখা যাচ্ছে অ্যাকুরেট রেজাল্টটা পাবো। সো যেই ওয়াটারে তুমি খালি চোখেই দেখে বুঝতে পারতেছো যে অনেক বেশি টার্বিডিটি হতে পারে, লাইক তোমার মনেই হচ্ছে যে 1000 ক্রস করে যাবে, বাট তোমার অ্যাপারেটাসের যে আমার লিমিটটা সেটাই দেওয়া আছে 100, সেটাই দেওয়া আছে 100, তাহলে কিন্তু তুমি অ্যাকুরেট রেজাল্টটা পেলা না। যদি তোমার রেঞ্জটা 1000 থাকতো এবং তুমি রেজাল্টটা যদি 500 পেতা তাহলে ওকে ফাইন বুঝতাম যে আমাদের অ্যাকুরেট রেজাল্ট আসছে। বাট এই রেঞ্জের ক্ষেত্রে তুমি রেজাল্টটা পাবা কিন্তু 100ই, বাট আলটিমেটলি আমাদের টার্বিডিটিটা কিন্তু 500 ছিল এবং ইউনিট 500 এনটিইউ অথবা 100 এনটিইউ। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে খালি চোখেই দেখে বুঝতে পারতেছে যে অনেক বেশি টার্বিডিটি হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের ওয়াটারটাকে কিছুটা ডাইলিউটেড করে নিই, এবং ডাইলিউটেড করার জন্য হলো আমরা এটার ভিতর স্যাম্পল ওয়াটারের সাথে হলো ডিস্টিলড ওয়াটার অ্যাড করি। তার মানে ডাইলিউশন ফ্যাক্টর তোমাদের পড়ার কথা। ডাইলিউশন ফ্যাক্টর হলো স্যাম্পল ওয়াটার ডিভাইডেড প্লাস হলো ডিস্টিলড ওয়াটার ডিভাইডেড বাই স্যাম্পল ওয়াটার। সো আমরা যখন টার্বিডিটি মেজার করব সো আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটার সাথে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো যেখানে টার্বিডিটি অনেক বেশি থাকে।
আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টার্বিডিটি অনেক কম থাকে, তুমি একটা রেজাল্ট থেকে করে দেখলা আমাদের অ্যাপারেটাসের রেঞ্জ, আমি কিন্তু অ্যাপারেটাসের রেঞ্জ বলতেছি অথবা একটা লিমিট বলতেছি, সেটা 100 এনটিউ, তুমি টেস্ট করে দেখলা 0 এনটিউ আসতেছে, এনটিউ কোনো টার্বিডিটি নাই, বাট খালি চোখে তুমি যখন দেখতেছো বোতলটা অথবা স্যাম্পল ওয়াটার, তোমার মনে হচ্ছে ডেফিনেটলি এখানে কিছুটা হলেও অ্যামাউন্টে টার্বিডিটি থাকার কথা, বাট তুমি কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা পাচ্ছ না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটাকে আমাদের ফার্স্টে ক্যালিব্রেট করে নিতে হয়। সো তোমরা ক্যালিব্রেশনটা করে আসছো, যে কোনো মানে আমরা এক্সপেরিমেন্টই করার আগে আমরা হলো ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করে নিই কোনো একটা রেফারেন্স সলিউশন অথবা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের রেসপেক্টে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট যেটা পাওয়ার কথা সেটা আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই না, খুবই অ্যাবনর্মাল অথবা রং একটা রেজাল্ট পাই, যেটা আমাদের কোনো একটা তুমি কাজ করতে চাচ্ছ এই পানিটা নিয়ে, তাহলে তোমার যদি এরকম রং রেজাল্ট আসে, দেখা যাচ্ছে যে এটার টার্বিডিটি 50-এর মতো, বাট তুমি উইদাউট ক্যালিব্রেশন করে দেখলা যে 0 এনটিউ আসতেছে, এবং এই ওয়াটারটা দিয়ে তুমি তোমার কনস্ট্রাকশন কাজ করো অথবা যে কোনো কাজে ড্রিঙ্কিং পারপাসে ইউজ করতেছো, তাহলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে দুইটা টার্ম বলা আছে, একটা হলো আমাদের ক্যালিব্রেট করতে হবে ইনস্ট্রুমেন্টটা, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ডাইলুটেড করে নেওয়া লাগতে পারে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে। সো কেন ডাইলুটেড করতে হবে আর কেন ক্যালিব্রেট করতে হবে সেটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এতটুকু পোর্শন পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের মোটামুটি থিওরিও কমপ্লিট হয়ে গেল, যেটা হলো আমরা দেখলাম যে কেন আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আমরা দেখতে পেলাম, আর হলো আমরা স্ট্যান্ডার্ড আমাদের যে ইউনিটটা ছিল এবং আমরা অ্যাট প্রেজেন্টে যে ইউনিটটা নিয়ে কাজ করি সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তো এখন আমি প্রসিজারে চলে আসবো। প্রসিজারটা দেখানোর আগে হলো আমি তোমাদেরকে ভিডিও এবং কিছু এক্সপেরিমেন্টাল যে আমাদের ল্যাবে কিভাবে কন্ডাক্ট করা হয় সেটা যদি আমি দেখাই তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। সো আমি আগে ভিডিওটা তোমাদেরকে দেখাইনি ল্যাবের, তারপরে হলো আমি প্রসিজারটা ডিসকাস করতেছি, তাহলে তোমরা একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আমার কার্সরটার দিকে একটু খেয়াল করার ট্রাই করবা। এখানে দেখো আমাদের হলো একটা বক্স আছে, এই বক্সের ভিতর হলো আমাদের টার্বিডিটি মিটারটা থাকে, আর এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, এবং স্পেসিফিকেশনে দেখো আমাদের যে রেঞ্জটা আছে, রেঞ্জটা হলো 0 to 1000 FTU আর NTU। পার্ট নাম্বারটা তোমাদের লাগবে না, কবে পারচেজ করা হয়েছে এটার একটা ইনফরমেশন আছে, আর কোন সোর্স থেকে কালেক্ট করছো সেটা। সো এত কিছু লাগবে না, বাট এই যে দেখো অ্যাপারেটাস যেটা আছে সেটা কিন্তু রেঞ্জ আমাকে বলে দিছে। সো আমি এমন কোন স্যাম্পল ওয়াটার নিয়ে টেস্ট করতে পারবো যেটা রেঞ্জটা 0 থেকে 1000 FTU অথবা NTU রেঞ্জের ভিতর পড়ে। এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওয়াটারটাকে কি করতে হবে বলো তো? এই রেঞ্জের বেশি হয়ে গেলে আমরা ডাইলিউশন করে নিতে হবে অথবা ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে নিতে হবে আমাদের স্যাম্পল ওয়াটারটাকে। সো এখন একটু দেখো এই FTU মানে কি, কেউ একজন বলো তো। NTU মানে তো আমরা বুঝলাম যে নেপথ্যালোমেট্রিক টার্বিডিটি ইউনিট, FTU মানে কি, কি মনে হচ্ছে? আমরা তো JTU পড়ছি তাই না, জ্যাকসন টার্বিডিটি ইউনিট অথবা মিটার, বাট হোয়াট ইজ FTU or full abbreviation of FTU? ম্যাডাম ফরমাজিন। হ্যাঁ ফরমাজিন, এক্স্যাক্টলি ফরমাজিন টার্বিডিটি ইউনিট অর মিটার। কারণ আমি কিন্তু তোমাদের ফার্স্টে বলছিলাম যে ফরমাজিন থেকেই কিন্তু আমরা বলতেছি যে আমাদের যে সাসপেনশন সলিউশনটা তৈরি হচ্ছে 1 ফরমাজিনের কারণে, অথবা ফরমাজিন ইকুয়াল টু 40 NTU। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে যে FTU অর NTU। এই যে দেখো আমাদের একটা সিলিন্ডারের ফিগার যেটা লাগবে আমাদের ওয়াটারটা মেজার করার জন্য, একটা ফানেল আছে। আচ্ছা এখানে হলো আমাদের দুইটা স্যাম্পল দেওয়া আছে, আমরা যখন এক্সপেরিমেন্ট করব আরো ভালোভাবে বুঝতে পারবা। সো স্ট্যান্ডার্ড যেই আমাদের সলিউশনটা আছে, একটা হলো 0 FTU আর একটা হলো 10 FTU, যেটার মাধ্যমে হলো আমরা
আমাদের ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করে নিব, এবং এটা সলিউশনটা কিন্তু 0 FTU আর 10 FTU, মানে 10 ফরমাজিন ইউনিট টার্বিডিটি ইউনিট আর 0 ফরমাজিন টার্বিডিটি ইউনিট। আচ্ছা, এই যে হলো আমাদের ইনস্ট্রুমেন্ট অথবা অ্যাপারেটাস, যেটার মাধ্যমে হলো আমরা আমাদের ল্যাবটা কন্ডাক্ট করব। এখানে দেখো আমাদের এখানে একটা বোতল থাকবে, যে বোতলের ভিতর আমাদের স্যাম্পল ওয়াটারটা প্লেস করব। আর এই যে যে ডিসপ্লেটা থাকে সেই ডিসপ্লেতে হলো আমাদের কিছু রিডিং শো করে। আমাদের ফার্স্টে অন করে নিতে হয়, দেন তারপর ক্যালিব্রেশন করি। ক্যালিব্রেশন করার পরে দেন তারপর আমরা যদি রিডিং বাটনটা প্রেস করি তাহলে আমাদের শো করে যে আমি এখানে যে স্যাম্পলটা দিচ্ছি সেটা টার্বিডিটিটা কতটুকু সে রিড করবে। আর এখানে আরেকটা বাটন আছে, আমাদের দেখা যাচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা অন করার পর আমাদের ইনস্ট্রুমেন্টটা সেট করে নেওয়া লাগে, এবং সেট করে নেওয়ার জন্য আমরা ডেটটা আগে ফিক্সড করে দেন তারপরে হলো আমাদের ক্যালিব্রেশনটা করতে হয়। সো আমি যতগুলো স্যাম্পল দিব প্রত্যেকবারই কিন্তু আমাদের ডেট ফিক্সড করে দিতে হবে, নাহলে সে অ্যাকুরেটলি রিড করতে পারবে না যে কোন ডেট স্যাম্পলের জন্য তুমি রিড করতে যাচ্ছ। আর স্পেসিফিক ওয়েতে আরো দেখানো ট্রাই করছে। আচ্ছা, এই যে দেখো আমরা যখন অন করছিলাম তখন আমাদের ডিসপ্লেতে শো করতেছে। যেহেতু আমরা আপাতত কোনো এখানে স্যাম্পল ওয়াটার দিইনি, দ্যাটস ওয়াই আমাদের ডিসপ্লেতে 0 শো করছে। কিন্তু বাট যখন আমরা কোনো স্যাম্পল দিব তখন অবভিয়াসলি আমাদের একটা ভ্যালু শো করবে, আবার ভ্যালু নাও শো করতে পারে। যদি আমাদের কোনো টার্বিডিটি না থাকে তখন কিন্তু আমাদের 0 শো করবে। আচ্ছা, এখানে একটু জাস্ট ফিগারে দেখানোর ট্রাই করছে যে আমাদের দুইটা স্যাম্পল ওয়াটার আছে। একটা হলো গ্রাউন্ড ওয়াটার সোর্স হতে পারে, আর একটা নর্মালি সারফেস ওয়াটার সোর্স হতে পারে, যেটা নিয়ে হলো আমরা কাজ করব। তাহলে একটু যদি আমি ভিডিওটা অন করি, দাঁড়াও। আচ্ছা, একটু ওয়েট করো তোমরা, আমি ভিডিওটা অন করে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিনে কি একটা ভিডিও দেখতে পাচ্ছ, তাই না? ডিসপ্লেতে শো করতেছে একটা ভিডিও, আমরা দেখবো। আমি শুরু করিনি এখনো। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, সো ফার্স্টে আমি তোমাদেরকে কি বলছিলাম, আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্টটা আগে ক্যালিব্রেট করতে হবে, এবং ক্যালিব্রেশনটা করব হলো আমাদের ফরমাজিন সাসপেনশন সলিউশন দিয়ে, এবং দুইটা সলিউশন নিয়ে আমরা ক্যালিব্রেট করব। একটা হলো 0 ফরমাজিন দিয়ে আর একটা হলো 10 ফরমাজিন দিয়ে। সো এখানে দেখো তোমাদেরকে একটু বলা ট্রাই করছে, এই যে আমাদের ইনস্ট্রুমেন্টটা আমি আরেকটু আগা দিই। এই যে এখানে যে আমি ফার্স্টে উপরে যে মুখটা দেখতে পাচ্ছিলাম, এটার নিচে কিন্তু একটা বোতল ছিল, যে বোতলের ভিতরে কিন্তু আমরা আমাদের স্যাম্পল ওয়াটার অথবা আমাদের সলিউশন যেটা আছে সেটা আমরা প্লেস করতে পারি, এবং স্যাম্পলটা 10 ml পর্যন্ত আমরা রাখবো, 10 মিলিমিটার পর্যন্ত, 10 ml মিলিলিটার। সো এইখানে যে স্যাম্পলটা আছে এটা কিন্তু কিছুটা প্যাচ সিস্টেম। সো আমি প্যাচ দিলে এটা খুলে আবার আমি এটাকে লাগাতেও পারি। সো এটাই বলছে, এই যে দেখো প্যাচের, এটা লাগা দিলে এখানে বসি, আমরা ফার্স্টে অন করলে আমাদের দেখো কিছু ডট ডট সাইন আসতেছে। সো ডট ডট যখন সাইন আসবে তখন আমাদের ক্যাল প্রেস করতে হবে, দ্যাট মিন্স আমাদের ক্যালিব্রেশন করতে লাগবে। সো আবার যখন ডট ডট আসবে তখন হলো আমাদের হয় রিডিং বাটনটা প্রেস করা লাগতে পারে। আচ্ছা, এখানে দেখো যে জিনিসটা বলতেছে, আমরা ফার্স্টে কিন্তু অন করছি, তারপর আমাদের কিছু ডট ডট আসছে, দেন এগেইন আমাদের ক্যাল প্রেস করার পর আবার ডট ডট আসার পর সাথে সাথে কিন্তু আমাদের আবার ক্যাল প্রেস করতে হবে। সো ক্যাল প্রেস করলে তোমার ডিসপ্লেতে কিছু চাবে, যে ডিসপ্লেতে চাচ্ছে যে তুমি কত সলিউশন দিয়ে তুমি হলো ক্যালিব্রেটটা করতে চাচ্ছ। যেহেতু এখানে 10 চাচ্ছে, দ্যাট মিন্স আমাদের 10 দিয়ে সলিউশনটা ক্যালিব্রেট করতে হবে। সো আমাদের ফার্স্টে আমি যেটা বলছিলাম যে আমাদের ফার্স্টে কিন্তু ডেটটা সিলেক্ট করে নিতে হবে,
কারণ ডেটটা সিলেক্ট না করলে আমরা কিন্তু ওভাবে ক্যালিব্রেট করলে রেজাল্ট আমরা পাবো না। সো ইনস্ট্রুমেন্টের ফার্স্ট যে স্টেপ আমাদের ডেটটা আগে ফিক্সড করে নিতে হবে এবং লাস্টে যে আমরা রিড দিলে আমাদের রেজাল্টটা শো করবে। এই যে এখানে হলো 10 ml এর আমরা স্যাম্পলটা প্লেস করব। এই যে দেখো এখানে দাগ কাটা আছে, এতটুকু পোরশন পর্যন্ত আমরা রাখবো। আচ্ছা, সো আমরা যখন সলিউশনটা নিব আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 10 ml যাতে হয়। 10 ml এর বেশি হলে কোনো সমস্যা নেই, বাট 10 ml এর কম যদি হয় তাহলে কিন্তু আমাদের প্রপারলি ক্যালিব্রেট হবে না। সো একটু ভালো মতো যখন স্যাম্পলটা আমরা ভরবো এই বোতলের ভিতর, তখন আমাদের মাথায় রাখতে হবে যে ওই যে যে দাগটা দেখলা অথবা যেই মানে আমাদের রিমার্কটা দেখতে পেলা সেটা পর্যন্ত যাতে আমরা স্যাম্পলটা প্লেস করি। আর আমরা যখন যেহেতু টার্বিডিটিটা লাইটের সাথেও কিছুটা রিলেটেড অথবা আমাদের পার্টিকেল যদি গায়ে লেগে থাকে, এই কারণে আমাদের ফার্স্টে কি করতে হবে, রিন্স করতে হবে। রিন্স করার পরে দেন তারপরে কিন্তু আমরা স্যাম্পলের যে বোতলটা আছে সেটা হলো অ্যাপারেটাসে প্লেস করব। আদারওয়াইজ কিন্তু আমাদের রং রেজাল্ট আসতে পারে। এই যে আমরা মুছে প্লেস করব। সো আমরা যখন স্যাম্পলটা দিব দেওয়ার পরে অন করে রিড দিলে আমাদের কিছু টাইম ওয়েট করতে হয়, লাইক 30 অথবা 15 সেকেন্ডের মতো, দেন তারপর আমাদের রেজাল্টটা শো করে। আর এখানে দেখো এই যে তোমাদের রেঞ্জটা কিন্তু বলে দেওয়া আছে অ্যাপারেটাসের উপরেও 0 to 1000 FTU, এতটুকু রেঞ্জেরই তুমি জাস্ট টার্বিডিটি মেজার করতে পারবা। ফার্স্টে দেখো আমরা এখন কিন্তু স্টার্ট করতেছি, ফার্স্টে জাস্ট ডেমো বললো যে কিভাবে কি করতে হবে। সো ফার্স্টে আমাদের প্রিপেয়ার করে নিতে হবে। একদম ফার্স্টে থেকে আমরা শুরু করতেছি। আমরা ফার্স্টে অন করলাম, এই যে এখন কিন্তু শুরু হচ্ছে আমাদের। আমরা ক্যাল প্রেস করলাম, আবার ক্যাল প্রেস করলাম। এখানে আমাদের একটা জিনিস চাচ্ছে, দেখো এই যে ডেট চাচ্ছে, আমাদের ফার্স্টে ডেটটা প্লেস করতে হবে। সো আজকে যে তারিখটা ছিল সেটা দিয়ে আমরা করব। এটা মোস্ট প্রবাবলি 20শে ডিসেম্বর করা হয়েছিল। এই যে দেখো আমরা ডেটটা প্লেস করতেছি। ফার্স্ট এটা তোমাদের মান্থ রিপ্রেজেন্ট করতেছে, আর সেকেন্ড যে দুইটা ডিজিট সেটা হলো আমাদের ডে মিন করতেছে। সো ক্যালিব্রেশন করার ফার্স্টে হলো তোমাদের ডেটটা ফিক্সড করে দেন তারপরে হলো ক্যালিব্রেট করতে হবে। এখন আবার ক্যাল প্রেস করব আমরা। এখানে দেখো এই যে ক্যাল প্রেস করার সাথে সাথে আমার কিন্তু জিরো চাচ্ছে, ডিসপ্লেতে জিরো শো করতেছে। দ্যাট মিন্স হলো আমাদের ক্যালিব্রেশনের যে সলিউশনটা লাগবে সেটা হলো 0 FTU। সো আমি এই স্যাম্পলের বোতলটাকে উঠাচ্ছি, এই প্যাচটা খুলে। এই যে দেখো স্ট্যান্ডার্ড সলিউশন, এখানে 0 FTU, জুম করলে হয়তো বুঝতে পারবা। এই যে দেখো 0 FTU স্ট্যান্ডার্ড সলিউশন আছে। এই যে আমাদের যে যতটুকু বলেছিলাম 10 ml পর্যন্ত নেওয়া লাগবে। তো একটু মাথায় রাখবা 10 ml এর বেশি হলে কোনো সমস্যা নাই, বাট 10 ml এর কম নেওয়া যাবে না। দেন তারপর আমরা আবার কর্কটাকে লাগাই দিয়ে আমাদের হাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট যাতে না থাকে, তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু অ্যাকুরেট দিবে না অ্যাপারেটাসে। দ্যাটস আমরা রিন্স করে নিচ্ছি। এই যে দেখো আবার মিটারে বসায় এটাকে আমরা ঘুরে লাগাই দিচ্ছি। লাগানোর পরে আবার আমরা ক্যালে প্রেস করলে আমাদের ক্যালিব্রেশনটা হয়ে যাবে। আমাদের কিছু টাইম পর্যন্ত ওয়েট করতে হবে, মোস্ট প্রবাবলি 30 সেকেন্ডের মতো আমরা ওয়েট করব। দেন তারপর ডিসপ্লেতে আমাদের কাছে আরেকটা স্যাম্পল যাবে। একটু দেখো আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। থার্টি সেকেন্ডের মতো ওয়েট করলে হয়ে যায়। এই যে এখন দেখো এখানে আমাদের আরেকটা সলিউশন চাচ্ছে, সেটা হলো 10 FTU। তাহলে এই আমাদের বোতলটাকে আবার উঠায় স্যাম্পলটা আমরা ঢেলে আমাদের 10 FTU যে সলিউশনটা ছিল সেটা হলো আমরা বোতলে ঢালবো।
সো আমরা ফার্স্টে কিন্তু 0 FTU দিয়ে সলিউশন করে নিলাম। এই যে এখন 10 FTU দিয়ে আমরা ক্যালিব্রেট করে নেব। সেম ভাবে আমাদের 10 ml পর্যন্ত নিতে হবে। 10 ml এর উপর পর্যন্ত নিলে কোনো সমস্যা নেই, বাট কম নেওয়া যাবে না। এই যে ভালো মতো আবার রিন্স করে নিব, যাতে কোনো প্রকার আমাদের ফিঙ্গারপ্রিন্টস না থাকে, তাহলে আমাদের অ্যাকুরেট রেজাল্ট দিবে না কিন্তু। সেম ভাবে কর্কটা আমরা প্লেস করে টার্বিডিটি মিটারে প্লেস করতেছি। আবার ক্যাল প্রেস করতে হবে, তাহলে আমাদের 10 FTU যে সলিউশনটা ছিল সেটা দিয়ে কিন্তু ক্যালিব্রেট হয়ে যাবে। আমরা 30 সেকেন্ডের মতো এখানে ওয়েট করব। যদি ক্যালিব্রেট হয়ে যায় দেন তারপর হলো আমাদের যে স্যাম্পল ওয়াটারটা ছিল সেই স্যাম্পল ওয়াটারটা দিয়ে হলো আমাদের টেস্ট করে দেখতে হবে। এই যে ইন হয়ে গেছে। সো আমাদের কিন্তু এখন যেটা হলো সেটা হলো আমাদের যে ইনস্ট্রুমেন্ট অথবা যে অ্যাপারেটাসটা ছিল সেটা আমাদের ক্যালিব্রেট করা হয়ে গেছে। সো আমরা হলো এখন স্যাম্পল ওয়াটার যেটা ছিল সেটার হলো আমরা দেখতে চাচ্ছি যে এটা টার্বিডিটিটা কত। এই যে দেখো আমাদের কিন্তু ফার্স্টে ক্যালিব্রেশন হয়ে গেছে, এখন হলো আমরা স্যাম্পল ওয়াটার দিয়ে করতে যাচ্ছি। এই যে আমাদের দুইটা স্যাম্পল ছিল, একটা সারফেস ওয়াটার আর একটা গ্রাউন্ড ওয়াটার হতে পারে, আমরা জানি না। তোমাদের যদি ভার্সিটি ওপেন থাকতো তাহলে এই ওয়াটারটা কিন্তু তোমরা কালেক্ট করতাম। এই যে স্যাম্পল আমরা একটা বিকারে পানি নিলাম। আচ্ছা একটু ভালো মতো দেখো কি করতেছে, তারপর আমি ডিসক্রাইব করতেছি। আমি একটু পরে ডিসকাস করতেছি, তোমরা আগে দেখে নাও এটা কি করলো, আর আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কি করছে। আচ্ছা এখন আমাকে বলো এখানে কি করছে, কে একজন বলো। তোমরা ভিডিও তো দেখতে পাইছো। ম্যাম এটা হুম বলো। স্যাম্পল মিক্স করে নিচ্ছে। হ্যাঁ স্যাম্পল ওয়াটারটা নিলাম, নেওয়ার পরে আমি ফার্স্টে বোতলের ভিতর ভরলাম, ভরার পরে আমি কিন্তু ফেলে দিছি। কেন ফেলছি এটা আগে বলো। এটা করার জন্য, কি করার জন্য? রিঞ্জ করার জন্য ম্যাম। আচ্ছা হ্যাঁ, আমার ফার্স্টে কিন্তু দেখো সলিউশন যে ওয়াটারটা ছিল অথবা সাসপেন্ডেড ফরমাজিন দিয়ে আমরা যেটা করলাম সেটা কিন্তু আমার বোতলের গায়ে লেগেছিল। এখন ওই ভ্যালু আর স্যাম্পল ওয়াটার যাতে একসাথে মিক্স না হয়, দ্যাটস আমি আমার যে স্যাম্পল বোতলটা ছিল সেটাকে আমি ক্লিন করে নিলাম। ক্লিন করলাম আমি কিন্তু স্যাম্পল ওয়াটার দিই। আমি যেই সোর্স অথবা যেই স্যাম্পল ওয়াটার দিয়ে কাজ করতেছি সেই ওয়াটারটা দিয়ে আমি বোতলটা ক্লিন করলাম। এখন আমার কোয়েশ্চেন হলো কেন আমি ডিস্টিলড ওয়াটারটা ইউজ করলাম না, এটা আমার কোয়েশ্চেন। হোয়াই দ্য বোতল ওয়াজ ক্লিন বাই দ্য স্যাম্পল ওয়াটার, কেন স্যাম্পল ওয়াটার দিয়ে আমরা ক্লিন করলাম, এটা আমার অ্যান্সার দাও। আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? আমি একটু আবার বলতেছি, দেখো আমরা কিন্তু ফার্স্টে বোতলটাকে ক্লিন করছি। এই যে দেখো আমি যদি একটু আগায় দিই, এই যে দেখো এই যে ফার্স্টে আমাদের কিন্তু স্যাম্পল ওয়াটারই ঢালতেছে এবং স্যাম্পল ওয়াটার দিয়ে আমরা বোতলটা ওয়াশ করে নিচ্ছি, পুরো চারিদিকে ওয়াশ করতেছি। এখন আমি কেন, আমরা অ্যাজ ইউজুয়াল তো ল্যাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিস্টিলড ওয়াটার দিয়ে সবকিছু ক্লিন করি অথবা ওয়াশ করি, আমরা এখানে কেন ডিস্টিলড ওয়াটার ইউজ করলাম না, কি মনে হয় তোমাদের বলো তো? ম্যাডাম স্যাম্পল ওয়াটার আর ম্যাডাম ডিস্টিল ওয়াটারের টার্বিডিটি তো ম্যাডাম সেম না, তো যদি ম্যাডাম হুম ওটা থাকে তখন ম্যাডাম ওই আমাদের স্যাম্পল ওয়াটারের টার্বিডিটির ভ্যালুটা রং আসবে। এক্স্যাক্টলি একদম অ্যাকুরেট হয়েছে। যদি আমরা ডিস্টিলড ওয়াটার দিয়ে করতাম, ডিস্টিলড ওয়াটারে যে পার্টিকেল গুলা সেটা কিন্তু আমার বোতলের গায়ে লেগে থাকতে পারতো, তাহলে দেখা যাচ্ছে স্যাম্পল ওয়াটারের টার্বিডিটি আর ডিস্টিলড ওয়াটার টার্বিডিটি কিন্তু এক না। দ্যাটস ওয়াই আমরা আমাদের স্যাম্পল ওয়াটার দিয়েই ক্লিন করে নিলাম। সো যদি কোনো পার্টিকেল লেগে থাকার থাকে তাহলে স্যাম্পল ওয়াটারেরই থাকবে।
দ্যাটস ওয়াই এটা একটু কোশ্চেন কিন্তু তোমাদের করা হয় যে কেন আমরা স্যাম্পল ওয়াটার দিয়ে ক্লিন করি। যে অ্যান্সার দিছো মোটামুটি অ্যান্সারটা অ্যাকুরেট হয়েছে। এই যে দেখো, তাহলে আমরা 10 ml পর্যন্ত নিলাম। আচ্ছা, এমন ভাবে নিতে হবে যাতে কোনো বাবল ক্রিয়েট না থাকে, একদম ফুল ভাবে ভরে কর্কটা অফ করে দিয়ে তারপর আমাদের কি করতে হবে, বোতলে আউটসাইডটা রিন্স করতে হবে যাতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টস না থাকে। আবার প্লেস করে দিয়ে দেন আমাদের কি করতে হবে, অন করে ক্যাল প্রেস করতে হবে। আমরা তো অলরেডি ক্যাল করে আসছি, মানে ক্যালিব্রেশন করে আসছি, এখন আমাদের স্যাম্পল ওয়াটার রিডিংটা নেওয়া লাগবে, দ্যাটস আমরা রিড প্রেস করব। থার্টি সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হয়। দেখো এখানে 0 আসছে এবং আমরা এই যে সোর্সটা নিয়েছিলাম সেটা হলো গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারে আমরা যে টার্বিডিটিটা দেখতে পেলাম সেটা আসলে হলো 0 FTU অথবা NTU, দ্যাট মিনস আমাদের কোনো টার্বিডিটি অথবা সাসপেন্ডেড পার্টিকেল এখানে নেই। এখন আমরা সারফেস ওয়াটার দিয়ে আবার সেম ভাবে টেস্টটা করব এবং আমরা মেশিনটা অফ করে নিয়ে আমাদের স্যাম্পল বোতলটা উঠায় নিচ্ছি। যেটা ফেলা দিবি, দেন হলো আমাদের সারফেস ওয়াটার যেটা আছে, এখন সারফেস ওয়াটার এটা আমাদের গ্রাউন্ড ওয়াটারটা হয়ে গেছে। এখন সারফেস ওয়াটার দিয়ে আমরা এগেইন আমাদের বোতলটা ক্লিন করে নেব। সারফেস ওয়াটার দিয়ে ক্লিন করতেছি যাতে আমাদের এই ভিতরে সারফেস ওয়াটারটাই যাতে থাকে। এবং 10 ml পর্যন্ত এটাও সেম ভাবে নিবা। আচ্ছা, এরপরে হলো আমরা করে নিচ্ছি, রিন্স করে নিচ্ছি। দেন অন করে আমাদের আবার রিড করতে হবে। রিডে প্রেস করলে দেন আমাদের 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, দেন তারপর আমাদের একটা রেজাল্ট দিবে। সো আমরা দুইটা সোর্স নিয়ে কাজ করলাম, আমাদের মোটামুটি এতটুকু পোর্শন পর্যন্ত ভিডিওটা ছিল। রেজাল্টটা দেখানোর কথা দেখানো হয়নি এখানে। এখানে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করলে দেখা যাচ্ছে যে আমরা একটা রেজাল্ট পাই, যে রেজাল্টে শো করে যে আমাদের সারফেস ওয়াটারে টার্বিডিটিটা কত। তাহলে আমরা কি ল্যাবের এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয় অথবা ল্যাবে করা হতো বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো তোমাদের ডাটা দিয়ে দেওয়া হবে যে আমাদের সারফেস ওয়াটারের জন্য কতটুকু আসতেছে, গ্রাউন্ড ওয়াটারের জন্য কতটুকু আসতেছে, সেই বেসিসে তোমরা রেজাল্ট লিখে ডিসকাশন আর হলো আদার্স যেই কম্পোনেন্টগুলো লিখতে বলার কথা হয়েছিল ল্যাব রিপোর্টে সেগুলা লিখবা। আচ্ছা, এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, ল্যাবের যে ভিডিওটা দেখলাম অথবা এক্সপেরিমেন্টের প্রসিজিয়ারটা কিভাবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমরা যদি প্রসিজিয়ারটা একটু সামারি করি, আমরা ফার্স্টে কি করে নিচ্ছি, আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা ছিল অথবা অ্যাপারেটাস যেটা ছিল সেটাকে আমরা ক্যালিব্রেট করে নিচ্ছি এবং 2 টাইমস আমাদের 2 পয়েন্ট ক্যালিব্রেশন করে নিচ্ছি, একটা 0 ফরমাজিন দিয়ে আর একটা 10 ফরমাজিন দিয়ে। সো ক্যালিব্রেশন করার পরে দেন হলো আমাদের স্যাম্পল ওয়াটার লাইক গ্রাউন্ড ওয়াটার দিয়ে আমরা দেখতেছি আমাদের টার্বিডিটি কত আসতেছে, আর সারফেস ওয়াটার দিয়ে আমরা দেখতেছি টার্বিডিটি কত আসতেছে। এটাই হলো মেইনলি আমাদের প্রসিজার। আর যেহেতু এটা মানে একদম অটোমেটেড মেশিন, সো আমাদের অটোমেটিক ডিসপ্লেতে একটা রেজাল্ট শো করে দিবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ম্যাম, বলো। আমরা যখন ক্যালিব্রেট করেছি তখন হচ্ছে একটা 0 ফরমাজিন দিয়ে আর একটা হচ্ছে 10 ফরমাজিন দিয়ে, তাই না? হ্যাঁ, এই দুইটার মাঝখানে শেষ, আবার 10টা নিবে, দুইটার মাঝখানে কি ওই ওই বোতলটা কি পরিষ্কার করে নিতে হবে না, ক্লিন করে নিতে হবে না? না না না, একটু দেখো ফরমাজিন যে সলিউশনটা তুমি যদি অন্য কোনো ম্যাটেরিয়াল অথবা সাবস্টেন্স যদি ইউজ করতে তাহলে কিন্তু আমাদের বোতলটা ক্লিন করার প্রয়োজন ছিল, তাই না?
সলিউশন তো একটাই, ফরমাজিনই, যেহেতু সলিউশন একটা, দ্যাটস ওয়াই আমাদের ওইখানে বোতলটা ওভাবে ক্লিন না করলেও হচ্ছে, জাস্ট ওইখানে আমাদের টার্বিডিটি ইউনিটটা আলাদা, একটা 0 ফরমাজিন আর একটা 10 ফরমাজিন। বাট এই যে ফরমাজিনের যে কম্বিনেশনটা হচ্ছে সেটা কি হাইড্রোজেন সালফেট আর কি টেট্রামিথাইলিন অ্যামিনেটটা থেকে হচ্ছে না। সো সলিউশন সেম, জাস্ট আমাদের ইউনিটটা আলাদা, দ্যাটস ওয়াই আমরা মাঝখানে কিন্তু আর কোনো ক্লিন করে নিইনি। ক্লিন করে নিলেও কোনো সমস্যা হতো না, ওই একই। ফার্স্টে তো আমরা জাস্ট ক্যালিব্রেট করতেছি, ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করে নিচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের ওটা ক্লিন না করলেও কোনো সমস্যা ছিল না। বাট তুমি যখন স্যাম্পল ওয়াটার দিয়ে যখন করতেছো সেটার ক্ষেত্রে তোমার মাস্ট ক্লিন করতে হবে। জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি একটা কোয়েশ্চেন করব, সেটা হলো 031। সাদিফ শাহরিয়ার হোসেন, কথা শুনতে পাচ্ছ তুমি? জিরো 31 ক্লাসে আসো? তোমার মাইক্রোফোনটা একটু আনমিউট করে রেসপন্স করো। জিরো 31 কি কথা শুনতে পাচ্ছ না তুমি, নাকি ক্লাসে প্রেজেন্ট নেই? ও মেসেজ করছে ম্যাম, মেসেজ করছে যেমন মাইকে নাকি প্রবলেম। মাইকে প্রবলেম হচ্ছে, আচ্ছা। বাট তোমরা একটু ট্রাই করবা, কারণ হলো ক্লাসে এনি টাইম কিন্তু টিচাররা কোশ্চেন করতে পারে, সো একটু অ্যাভেলেবেল রাখার ট্রাই করবা, নেটে অ্যাভেলেবেল রাখার ট্রাই করবা, তারপর মাইক্রোফোন এগুলা যাতে কানেকশনটা ঠিক থাকে। আদারওয়াইজ কিন্তু আমি তোমাদের ফার্স্টে বলছি যে ক্লাস পারফরমেন্স কিন্তু এই যে ছোট ছোট যে ভাইবাগুলো হবে সেটার বেসিসেই কিন্তু করা হবে তোমাদের। সো 031ও বলতে পারতেছো না, আচ্ছা। 37, ইয়েস ম্যাম। আচ্ছা 37 তুমি আমাকে বলো যে আমরা কিন্তু দুইটা সোর্স দিয়ে কাজ করলাম, একটা হলো সারফেস ওয়াটার আর একটা গ্রাউন্ড ওয়াটার। তো এখানে যেটা দেখালো ল্যাবের যে এক্সপেরিমেন্টে, সেটা দেখাচ্ছে যে কি আমাদের গ্রাউন্ড ওয়াটারে কোনো টার্বিডিটি শো করলো না, আর সারফেস ওয়াটারে একটা ভ্যালু শো করলো। তোমার ওপিনিয়নে কি মনে হয় কোন সোর্সে টার্বিডিটি বেশি হওয়ার কথা, সারফেস ওয়াটার বা গ্রাউন্ড ওয়াটার? ম্যাম সারফেস ওয়াটারে। সারফেস ওয়াটারে টার্বিডিটি বেশি হওয়ার কথা, তাই তো? জি ম্যাম। কেন? বিভিন্ন ম্যাটেরিয়াল সারফেস ওয়াটার অ্যাড হচ্ছে আপনার মানে বিভিন্ন কেমিক্যাল টাইপসের বিভিন্ন, আর গ্রাউন্ড ওয়াটার তো ম্যাম এত কিছু মানে বিভিন্ন কেমিক্যাল যে প্রোডাক্টগুলো এগুলো অ্যাড হওয়ার সম্ভাবনা সারফেস ওয়াটার বেশি, মানে হেভি মেটাল টাইপসের জিনিসগুলোর জন্য ম্যাম মানে লাইটের রিফ্লেক্টের ব্যাপারটা আসতেছে, সেজন্য ম্যাম আচ্ছা টার্বিডিটিটা বেশি। একটু দেখো, আমাদের তুমি যেহেতু মেটালের কথা বললা, আমাদের গ্রাউন্ডে যত নিচে যাওয়া যায় দেখা যাচ্ছে কিন্তু আমাদের অর্গানিক কম্পাউন্ড যেটা অনেক বেশি। গ্রাউন্ড ওয়াটারের যে সোর্সটা দেখবা সেখানে মিনারেল কন্টেন্ট, তোমাদের ইন্ট্রোডাকশনে কিন্তু বলছিলাম যে গ্রাউন্ড ওয়াটারে মিনারেল কন্টেন্ট বেশি কম্পেয়ার টু সারফেস ওয়াটার। তাহলে তো গ্রাউন্ড ওয়াটারে কি টার্বিডিটি বেশি হওয়ার কথা ছিল না? জি ম্যাম। তাহলে তুমি সারফেস ওয়াটার কেন বললা? ম্যাম ফিক্সড করে বলো, ফিক্সড করে বলো যে কোনটা সারফেস ওয়াটার না গ্রাউন্ড ওয়াটার, এটা বলো। যদি তোমার কাছে মনে হয় সারফেস ওয়াটার, ওকে ফাইন, ওটা ভ্যালিড মানে রিজন বলো। ম্যাম বিভিন্ন মানে কেমিক্যাল মানে মেটালের দিক থেকে দেখতে গেলে তো ম্যাম গ্রাউন্ড ওয়াটারটাই মানে টার্বিডিটি বেশি দেখা যাচ্ছে, আবার ম্যাম সারফেস ওয়াটারের ক্ষেত্রে ম্যাম বিভিন্ন মানে আচ্ছা টার্বিডিটিটা কেন হচ্ছে এটা আগে বলো তাহলে। ম্যাম ওয়াটারের মধ্যে মানে ম্যাম সাসপেন্ডেড ওয়াটার মানে ম্যাটেরিয়ালস বা কলয়েডাল মানে ম্যাটেরিয়ালস এর জন্য ম্যাম যে আলোর রিফ্লেক্টটা হয় মানে বাধাপ্রাপ্ত সেজন্য ম্যাম টার্বিডিটিটা শো করে। আচ্ছা ঠিক আছে, সো তুমি লাস্টে তোমার ওপিনিয়নটা কি, সারফেস ওয়াটারে টার্বিডিটিটা বেশি হবে তাই তো? জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, নর্মালি সারফেস ওয়াটারে আমাদের টার্বিডিটিটা বেশি হওয়ার কথা, কারণ এক্সপ্লেনেশনটা একটু ভুল ছিল, সেটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। ইন জেনারেল কেসে দেখো, সাসপেন্ডেড পার্টিকেল দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের বিভিন্ন লতা পাতা থাকতে পারে, অথবা কচুরি পানা থাকতে পারে, অথবা ঘাস টাস এগুলা থাকতে পারে, আর পার্টিকেল তো থাকবেই, লাইক স্যান্ড, সিল্ট, ক্লে এরকম থাকবে। বাট গ্রাউন্ড ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের সাসপেন্ডেড পার্টিকেলগুলা কম, মিনারেল কন্টেন্ট বেশি থাকে, বাট মিনারেল কন্টেন্টগুলা কিন্তু কখনো আমাদের টার্বিডিটি শো করে না, টার্বিডিটিটা শো করতেছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সাসপেন্ডেড পার্টিকেল। দ্যাটস ওয়াই আমাদের গ্রাউন্ড ওয়াটার থেকে সারফেস ওয়াটারে টার্বিডিটিটা বেশি, কারণ সারফেস ওয়াটারে আমাদের সাসপেন্ডেড পার্টিকেলের অ্যামাউন্ট আর কন্টেন্টটা বেশি থাকে। আর মিনারেলের কথা যদি চিন্তা করা যায়, এই মিনারেলগুলো তোমার হলো পানিতে ডিজলভড আকারে থাকে, আর কোনো ডিজলভ পার্টিকেল ইন জেনারেল কেসে কিন্তু আমাদের ওরকম ভাবে টার্বিডিটি শো করে না। তাহলে বুঝতে পারছো কেন সারফেস ওয়াটার বেশি টার্বিড কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার? এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলতেছি, তোমাদের কিন্তু ভাইভাতে কিন্তু কোশ্চেন করবে, এই সেম জিনিসগুলাই কোশ্চেন করবে। আচ্ছা 037 বুঝতে পারছো। এরপরে আমি আরো কয়েকজনকে একটু কোশ্চেন করব। আচ্ছা একটু ওয়েট করো তোমরা। সেটা হলো আমাদের এক্সপেরিমেন্ট 4, ডিটারমিনেশন অফ টোটাল সলিড, ডিজলভ সলিড এন্ড সাসপেন্ডেড সলিড। একটু ভালো মতো দেখো, আমাদের ওয়াটারের ভিতর কিছু সলিড থাকতে পারে। সলিডটা আমি তোমাকে একটু যদি ভালো মতো বুঝাই, সেটা একটু দেখো। তুমি একটা গ্লাসের ভিতর কিছু পরিমাণে চিনি অথবা সুগার অ্যাড করলা, সুগার অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইমে তুমি চামচ দিয়ে যদি এটা গুলাও, কিছু পার্টিকেল কিন্তু পানির সাথে মিশে যাবে। আবার ঠিক সেম ভাবে তুমি এই পানির ভিতর যদি একটু লেবু চিপে দাও, তাহলে লেবুর যেই আমাদের দানাগুলা আছে, অথবা ছোট ছোট যে টাইপের ইগুলা থাকবে, গ্রেইন গুলা, সেটা কিন্তু পানির উপরে জমা পড়তেছে। তাহলে একটু দেখো, আমি কিন্তু দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের এক্সাম্পল দিচ্ছি। একটা পানিতে ডিজলভড হয়ে যাচ্ছে, আর একটা পানিতে কিছুটা ভাসমান আকারে থাকতেছে কিন্তু। তাহলে এই যে যে পানির ভিতর এই যে যে দুই টাইপের ম্যাটেরিয়াল, এটাকে আমরা বলতেছি একটা সাসপেন্ডেড সলিড, আরেকটাকে আমরা বলতেছি হলো ডিজলভ সলিড। আর টোটাল সলিডটা হলো আমাদের সাসপেন্ডেড সলিড আর হলো ডিজলভড সলিডের যে কম্বিনেশন, সেটাকে আমরা বলতেছি হলো টোটাল সলিড। তাহলে একটা ওয়াটারের ভিতর কতটুকু সলিড আমাদের অ্যালাউ করব, সেটা জানার জন্য অবভিয়াসলি আমাদের সাসপেন্ডেড সলিড আর ডিজলভ সলিডটা জানতে হবে। তাহলে আমি যদি ফার্স্টে ডেফিনিশনে আসি, তাহলে একটু দেখো। আচ্ছা, তাহলে ডেফিনিশনে দেখো কি বলতেছে, টোটাল সলিড refer to the matter that remains as residue upon evaporation and drying at 103 to 105 ডিগ্রি সেলসিয়াস। তার মানে টোটাল সলিড দ্বারা কি বোঝাচ্ছে, আমরা ওয়াটারটাকে যখন ড্রাই করব, দেখা যাচ্ছে যে কিছু ওয়াটার ইভাপোরেট হয়ে যাচ্ছে। সো এই ড্রাইং এর জন্য কিন্তু একটা ফিক্সড টেম্পারেচার লাগবে, যে টেম্পারেচারটা হলো 103 থেকে 105। টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, তোমাদের কোয়েশ্চেন করা হয় যে কেন এই টেম্পারেচারটা রাখা হয়। সো এই টেম্পারেচারে রাখার পরে আমাদের যে রেসিডিউ পার্টিকেল গুলো জমা থাকবে অথবা রিমেইন থাকতেছে, সেটাকে আমরা বলতেছি হলো টোটাল সলিড। এখন এই যে যে রেসিডিউ পার্টিকেল গুলো রিমেইন থাকতেছে, সেটা কিছুটা পানির ভিতর সাসপেন্ডেড আকারে ছিল, আর কিছুটা ডিজলভড আকারে ছিল। তাহলে তুমি যদি দেখো, একটা পানির ভিতর তুমি একটা পাত্রের উপর তুমি ফিল্টার রাখো, ফিল্টার রাখার পরে এটার ভিতর দিয়ে তুমি যদি পানি পাস করাও, তাহলে কিছু পানি কিন্তু এখানে চলে আসবে, এখানে পানি চলে আসবে। আর যে পার্টিকেল গুলো একটু বড়, সেটা কি ফিল্টারের উপর জমা হচ্ছে, তাহলে যেগুলা পাস করে যাচ্ছে সেগুলা কি পানির সাথে অলরেডি মিশে আসছে অথবা ডিজলভড আছে। দ্যাটস ওয়াই সে ফিল্ট্রেশনে কোনো রেস্ট্রিকশন পায়নি, ডাইরেক্টলি ইজিলি পাস হয়ে গেছে।
আর কিছু পার্টিকেল দেখা যাচ্ছে যে আমার ফিল্টারের উপর জমা হবে, তাহলে সেগুলো কি পানিতে সাসপেন্ডেড আকারে ছিল অথবা একটু বড় টাইপের পার্টিকেল ছিল। সো আমি যদি দেখি সাসপেন্ডেড পার্টিকেলটা হলো সেই টাইপের পার্টিকেল অথবা ততটুকু পোর্শন যেটা হলো আমাদের ফিল্টারে রিটেইন করে, তার মানে ফিল্টারে যেটা রিটেইন করতেছে সেটাকে আমরা বলতেছি হলো সাসপেন্ডেড পার্টিকেল। আর যেটা হলো ফিল্টার দিয়ে পাস করে যাচ্ছে, এই যে দেখো পাসেস থ্রু দ্য ফিল্টার, সেটাকে আমরা বলতেছি হলো ডিজলভ সলিড অথবা ডিজলভ পার্টিকেল। আমরা সলিড নিয়ে কনসিডার করতেছি। আর এই যে যে সাসপেন্ডেড সলিড আর ডিজলভ সলিড সেটার কম্বিনেশনই হচ্ছে হলো আমাদের টোটাল কতটুকু সলিড ওয়াটারের ভিতর ছিল। তাহলে আমরা সাসপেন্ডেড সলিড, টোটাল সলিড আর ডিজলভ সলিডটা বুঝতে পারছি। এখন দেখো আমাদের এই যে যে সলিডটা, এটা অনেক সময় মিনারেল আকারেও থাকতে পারে, আবার গ্যাসিয়াস ফর্মে পানির সাথে ডিজলভড আকারেও থাকতে পারে। সো আমাদের যে রেঞ্জটা আছে, আমরা কিন্তু ওয়াটারের কয়েকটা টাইপ পড়ছিলাম, লাইক পোর্টেবল ওয়াটার, প্যালাটেবল ওয়াটার আর হোলসাম। আর তোমাদের শীটে মনে হয় হোলসামটা ছিল না, সেটা আমি বলছিলাম যে একটু নেটের থেকে সার্চ দিয়ে পড়ে নিতে। সো এখানে যেটা বলছে আমাদের দেখা যাচ্ছে যে যে পোর্টেবলটা ওয়াটারটা আছে সেটা কিছু অর্গানিক সল্ট কন্টেইন করে অথবা কনসিস্ট করে, কিছু অর্গানিক ছোট অ্যামাউন্টের ইনঅর্গানিক কন্টেন্টও থাকতে পারে, আবার কিছু ডিজলভ গ্যাসেসও থাকতে পারে। এমন না যে সেটা সবসময় সলিড আকারেই থাকবে, গ্যাসিয়াস ফর্মেও থাকতে পারে। আর আমাদের যে রেঞ্জটা আছে টোটাল ডিজলভ সলিডের একটা পোর্টেবল ওয়াটারে, সেটা রেঞ্জটা বলে দিছে হলো 200 থেকে 1000 মিলিগ্রাম পার লিটার। সো পার লিটারে 200 থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত আমরা অ্যালাউ করি। তোমরা একটু তোমাদের লেকচার শিটটা দেখলে বুঝতে পারবা, এখানে কিন্তু রেঞ্জটা দেওয়া আছে। এই যে টিডিএস এর টিডিএস টোটাল ডিজলভ সলিড, WHO বলছে 1000, আবার আমার বিডি স্ট্যান্ডার্ডেও বলছে হলো 1000। আর পোর্টেবল ওয়াটারে এই কারণে দ্যাটস ওয়াই রেঞ্জটা বলে দিছে 20 থেকে 1000 মিলিগ্রাম পার লিটার। আর এখানে আরেকটা জিনিস বলছে, আমাদের গ্রাউন্ড ওয়াটারের ভিতর আমাদের ডিজলভ যে সলিডটা সেটার কন্টেন্টটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু সারফেস ওয়াটার। আর তোমাদের এক্সপ্লেনেশন কিন্তু আমি বলেও আসছি যে কেন ডিজলভ সলিডটা বেশি থাকে গ্রাউন্ড ওয়াটারে, কারণ এখানে অনেক বেশি হাই অ্যামাউন্টে মিনারেল কন্টেন্টটা থাকছে। আর এই যে যে 100 যদি এখন আমরা আসি হলো এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে যেটা বোঝাচ্ছে আমার 100-র বেশি যদি হয়ে যায় তাহলে ওয়াটারটা কিন্তু কিছুটা টার্বিড টাইপের শো করে, যেটা আমাদের অ্যাস্থেটিক্যালি আনস্যাটিসফ্যাক্টরি, অথবা আমরা যারা আসি হিউম্যান বিং তারা দেখা যাচ্ছে ওই পানিটা ড্রিঙ্ক করতে ফিয়ার পাই অথবা আমরা প্রিফার করি না ওই পানিটা। দ্যাটস ওয়াই আমাদের একটা রেঞ্জ বলে দিছে ডিজলভ সলিড। আবারও বলতেছি এই যে ডিজলভ সলিড টিডিএস, টোটাল সলিড না কিন্তু। সো এমন কোনো ওয়াটার আমরা প্রিফার করব না যেটার ওয়াটার ডিজলভ সলিডের অ্যামাউন্টটা অনেক বেশি। ম্যাক্সিমাম আমরা 20 থেকে 1000 পর্যন্ত অ্যালাউ করব। এই ছিল আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স। এরপরে যেটা আসতেছে সেটা আমি যদি একটু থিওরিতে তোমাদের ডিসকাস করি, আমি কিন্তু এখানে বলছিলাম যে আমরা যখন ডেফিনেশনে পড়ছি আমাদের একটা টেম্পারেচার ফিক্সড ছিল, সেটা হলো 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস। সো আমি কেন 103 থেকে 105ই রাখবো এবং 24 আওয়ার্স আমাকে ড্রাই করতে হবে। সো এখানে একটু লেখা আছে দেখো, আমাদের ওয়াটারের বয়লিং পয়েন্টটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। সো আমি যখন এই যে যে টেম্পারেচারটা আছে এটা যদি কিছুটা রাইজ করি, খুব বেশি রাইজ করব না কিন্তু কিছুটা যদি রাইজ করি 103 থেকে 105 এর ভিতর রাখি, তাহলে আমাদের কিছু ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে। এবং এই যে যে ওয়াটারের ভিতর যে সলিড গুলা ছিল সেই সলিড গুলা হলো আমাদের ডিজলভড আকারে ছিল অথবা সাসপেন্ডেড আকারে ছিল, সেইগুলো হলো আমাদের রিমেইন রেসিডিউ আকারে জমা হবে কোনো পাত্রে। তুমি যদি একটু চিন্তা করো, একটা গ্লাসে অথবা একটা পাত্রে যদি তুমি পানি নিয়ে সেটার ভিতর লবণ ঢালা পর গুলালা, দেন ওইটাকে যদি তুমি চুলায় হিট দাও, আস্তে আস্তে দেখবা যে তোমার পানিটা কিন্তু ইভাপোরেট হয়ে পাত্রে সেই লবণটাই জমা পড়ছে। এটাও কিছুটা সেম ভাবে আমরা মেইনলি করতে চাচ্ছি যে আমাদের টেম্পারেচারটা 103 থেকে 105 এ রাখবো। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের কিছু ওয়াটার
ইভাপোরেট হয়ে যাবে। সো ইভাপোরেশন হওয়ার কারণে আমাদের এই যে ওয়াটারের ভিতর যে সলিডটা ছিল সেটা হলো আমাদের পাত্রে অথবা রেসিডিউ আকারে রিমেইন থাকবে, এবং এই যে রেসিডিউটা রিমেইন থাকতেছে সেটা হলো আমাদের ডিসলভড স্টেটে ছিল অথবা সাসপেন্ডেড স্টেটেও থাকতে পারে। দ্যাটস ওয়াই আমাদের টেম্পারেচারটা হলো 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াসে রাখি 24 আওয়ার্স। তাহলে এটা একটা থিওরি ছিল যে আমরা কেন এটা টেম্পারেচারটা এতটুকু রাখবো। আচ্ছা, এরপর আমি তোমাদের একটু ম্যানুয়াল থেকে কিছু এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স দেখাবো। আচ্ছা, এই যে দেখো আমাদের ফিল্ট্রেশন করলে যেটা ফিল্ট্রেট হয়ে চলে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি কিন্তু ডিসলভ সলিড। আর যেটা ফিল্ট্রেট হচ্ছে না, নন ফিল্ট্রেটেড যে পার্টিকেল অথবা ম্যাটেরিয়াল অথবা স্যাম্পল, সেটাকে আমরা বলতেছি হলো সাসপেন্ডেড সলিড। আবার এই সাসপেন্ডেড সলিডকে যদি আমরা হাই টেম্পারেচার বার্ন করি তাহলে ভোলাটাইল সলিড অথবা ভোলাটাইল সাসপেন্ডেড সলিড অথবা ফিক্সড সাসপেন্ডেড সলিড পেতে পারি। এখন আমি তোমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে যদি আসি, দেখা যাচ্ছে যে আমাদের যদি হায়ার অ্যামাউন্টের যদি সলিড বেশি থাকে তাহলে আমাদের যখন লাইট পাস করবে, লাইট কিন্তু ইজিলি পাস করতে পারবে না, তার মানে হলো রেস্ট্রিক্টেড পাবে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে যে দেখো হায়ার সলিড ডিক্রিজ দ্য পাসেজ অফ লাইট থ্রু ওয়াটার। সো যখন মানে লাইট ঠিক মতো ইজিলি পাস করতে পারবে না অথবা ডিক্রিজ করতেছে, তখন দেখা যাচ্ছে আমাদের এই যে পার্টিকেল গুলো আছে সলিড গুলো, সেটা অনেক অ্যামাউন্টের হিট হোল্ড করে রাখে। সো পাস হচ্ছে, সে পাস করে যেতে পারতেছে না, এই যে পার্টিকেল গুলা সে হিটটা জমা করে রাখতেছে অথবা হোল্ড করে রাখতেছে। সো এই যে হিটটা হোল্ড করে রাখতেছে, সো আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের এখানে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সে তার গ্রোথটা শুরু করে দেয়, এবং আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাকুয়াটিক লাইফ ক্রিয়েট হচ্ছে অথবা কচুরিপানা অথবা ফাঙ্গাস, অ্যালগাই এগুলা প্রডিউস হচ্ছে আমাদের পানির ভিতরেই। সো এটার মেইন একটা ডিসঅ্যাডভান্টেজ হলো হায়ার অ্যামাউন্টের সলিডটা হলো হিট বেশি হোল্ড করে রাখে। এরপর তো আরো অনেক কথাবার্তা লেখাই আছে যে আমাদের অনেক সময় করেশন কন্ট্রোলের জন্য আমরা এমন কোনো ওয়াটার প্রিফার করব না যেখানে সলিডের কন্টেন্টটা বেশি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আয়রন, ম্যাঙ্গানিজ এই টাইপের কন্টেন্ট যদি বেশি থাকে তাহলে পানিটা, ওই পানি দিয়ে যদি তুমি কোনো কনস্ট্রাকশনের কাজ করো তাহলে করেসিভ অথবা করেশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপরে দেখো পিএইচ, আবার অনেক পার্টিকেল দেখা যাচ্ছে আমাদের পিএইচটা ইনক্রিমেন্ট করে, আর পিএইচ দেখা যাচ্ছে পানিতে বেশি হলে তো তোমার বেস টাইপের হয়ে যাচ্ছে, আবার পানিতে একটু কম হলে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। সো আমাদের সলিডের কন্টেন্টটাও ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেট করে দিচ্ছে এটার অ্যালকানিটিটা কিরকম হচ্ছে অথবা এটা টেম্পারেচারটা কিরকম। এখানে ওই কথাগুলাই বলা আছে। আরেকটা যেটা আমি বললাম যে আমাদের বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে এই সলিড ওয়েস্টটা একটা হিউজ অ্যামাউন্টে মানে ইফেক্ট ফেলতেছে, কারণ আমরা যেই ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট করতেছি সেই ওয়েস্ট ওয়াটারের ভিতর ওয়াটার থাকতেছে হলো 99%, আর 0.1% থাকতেছে হলো সলিড। এখন এই 0.1%-এর ভিতর আমাদের টোটাল সলিড থাকতেছে হলো, আমরা অ্যালাউ করবো হলো 1000 আবার মিলিগ্রাম পার লিটার। সো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি যদি থাকে সলিডটা তাহলে আমাদের একটা ডেট্রিমেন্টাল ইফেক্ট চলে আসতেছে, অথবা পিউরিফিকেশনে, এই যে আমি যেটা জিনিসটা বললাম ফিল্ট্রেশনে অনেক বেশি করা লাগতে পারে অথবা টার্বিডিটি অনেক বেশি হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের ট্রিটমেন্টে কস্ট অনেক বেড়ে যাচ্ছে। এই যে যদি আমাদের the impact on a treatment plant is greater than if the solids are mostly inorganic. So তোমার যদি ইনঅর্গানিক বেশি থাকে কন্টেন্ট গুলা, তখন দেখা যাচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের উপর অনেক বেশি ইফেক্ট ফেলতেছে, কারণ ইনঅর্গানিক দ্বারা বোঝাচ্ছে যে আমাদের থাকতে পারে লাইক কোনো প্ল্যান্ট থাকতে পারে, কোনো লিভস থাকতে পারে, এরকম টাইপের যে পার্টিকেল গুলো আছে সেগুলোকে আমরা বলতেছিল ইনঅর্গানিক, সেটা আরো বেশি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। সেই কথাগুলো একটু দেখলেই বুঝতে পারবা। আর এখানে একটা টেবিল আকারে তোমাদের দেখানো হয়েছে যে টোটাল সলিডের কনসেন্ট্রেশন কত হতে পারে ডিফারেন্ট টাইপের সোর্সেসের জন্য। দেখো ন্যাচারাল ওয়াটারে এক টাইপের হয়, আবার ডোমেস্টিক ওয়াটারে এক টাইপের, আবার স্টর্ম ওয়াটারে এক টাইপের,
এবং ম্যাক্সিমাম স্টর্ম ওয়াটার হতে পারে হলো 3000 মিলিগ্রাম পার লিটার। ম্যাডাম বলো। ম্যাডাম ইনঅর্গানিক মানে ম্যাডাম লাইভলি ম্যাটেরিয়াল না এমন না? ইনঅর্গানিক তোমাকে কোনটা বোঝাচ্ছে একটু বলো তো? অর্গানিক তো যেগুলো হলো অর্গানিক হ্যাঁ যেগুলো তো কেমিক্যাল, মানে লাইক প্লান্ট বেসড। হ্যাঁ ম্যাডাম। না না না, ইনঅর্গানিক কি তোমার প্ল্যান্ট বেস বোঝায়? আলটিমেটলি যেগুলো হলো অর্গানিক কম্পাউন্ড গুলো আছে। যেগুলো হলো গ্রিস থাকতেছে, তেল থাকতেছে, ওগুলাকে না আমরা বলতেছি হলো অর্গানিক টাইপের, বুঝতে পারছি অর্গানিক ম্যাডাম। কম্পাউন্ড। ইনঅর্গানিক হলো কেমিক্যালি ইনার্ট যে ম্যাটেরিয়াল গুলা, সেগুলোকে আমরা বলতেছি হলো ইনঅর্গানিক। প্ল্যান্ট তো অবভিয়াসলি কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে হেল্প করবে না, তাই না? বাট এখানে যদি কোনো অয়েল থাকে অথবা গ্রিস থাকে অথবা কেমিক্যাল কোনো কম্পাউন্ড থাকে, তাহলে কিন্তু কেমিক্যাল অ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারছি ম্যাডাম। সো এই যে তোমাদের একটা রাফলি এস্টিমেশন দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে না, জাস্ট জেনে রেখো যে কোনটাতে কত বেশি হতে পারে। স্টর্ম ওয়াটারে অনেক বেশি থাকে কনসেন্ট্রেশনটা যদি হাই হয়। আর এটা কিন্তু বারবার বলতেছি, টিডিএস, টিএসএস আর টিএস তিনটা কিন্তু আলাদা জিনিস। আর অনেক সময় দেখা যাচ্ছে যে ডিজলভ যে সলিড গুলা শুধু যে সলিড আকারে থাকতেছে এমন না, গ্যাসিয়াস ফর্মেও কিন্তু থাকতেছে। সো গ্যাসিয়াস ফর্মে যখন থাকতেছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গ্যাস লাইক হাইড্রোজেন সালফাইড এই টাইপের গ্যাস যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারে অডর প্রডিউস হচ্ছে এবং ওইটাতে আরো বেশি বায়োলজিক্যাল অনেক রিয়াকশন হতে পারে অথবা আরো অনেক প্রবলেম হতে পারে। সো আমি এমন কোনো ওয়াটার প্রিফার করব না যেটা অডর প্রডিউস করতেছে অথবা টেস্টটা অনেক বিটার। তো এখানে দেখো এই যে অডরের কথাটা বলা আছে। এই জিনিসটা হলো মোটামুটি একবার তোমরা যদি রিডিং দাও তাহলেই কিন্তু বুঝতে পারবা যে কি কথাবার্তাগুলো লেখা আছে। তো আমি জাস্ট তোমাদের সামারি করে বলে যাচ্ছি, একবার জাস্ট একটু রিডিং দিয়ে যাবা। আর যেই জিনিসটা বললাম, এই যে দেখো আমাদের অনেক সময় অ্যালগাই প্রডিউস হতে পারে অথবা ফাঙ্গাই প্রডিউস হতে পারে ডিউ টু হোল্ডিং দ্য হিট। কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের যখন হিট হোল্ড করে রাখতেছে তখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সো অনেক মানে মাইক্রো অর্গানিজমে দেখা যাচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের গ্রোথটাও ডাবল রেটে বাড়তেছে। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াসে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথটা 2 টাইমস বেড়ে যায়। সো এখানে দেখা যাচ্ছে অনেক টাইপের মাইক্রো অর্গানিজম প্রডিউস হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা আমার একটু বলা ছিল সেটা হলো এই যে দেখো কার্সিনোজেন। এখন আমাদের এমন কিছু অর্গানিক ম্যাটেরিয়াল অথবা মেটাল অথবা গ্যাসেস থাকতে পারে পানির ভিতর যেটা হলো রেডিয়ালি অ্যাক্টিভ অথবা বায়োলজিক্যাল রেডিয়েশনে আমাদের হেল্প করতেছে, যেটার ফলে আলটিমেটলি আমাদের দেখা যাচ্ছে অনেক টাইপের ডিজিজ হতে পারে লাইক ক্যান্সার অথবা কার্সিনোজেন যেটা হলো ক্যান্সারের জিন টাইপের, এরকম টাইপেরও ডিজিজ হতে পারে যেগুলো মিনারেল পানিতে যদি আমি চিন্তা করি মিনারেল টাইপ লাইক লিড, তারপর লেড, কপার, কোবাল্ট অথবা আর্সেনিক এই টাইপের কিন্তু ডিজলভড কম্পাউন্ড অথবা ডিজলভ সলিড আকারে আমরা কনসিডার করতেছি। সো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অথবা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সের উপর চলে আসতেছে যে এই যে যে আমাদের অ্যামাউন্টগুলো কোনটা কত রেঞ্জে থাকবে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। এটা একটু রিডিং দিয়ে নিও। করেশনের কথা তো আমি তোমাদেরকে বললাম, আর তোমাদের গাইডলাইনে তো বলেই দেওয়া আছে যে ইসিআর, এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে। আমি ইসিএ কিন্তু ইসিএ কি ছিল বলো তো? এটা তো ইসিআর, ইসিএ কি ছিল কে একজন বলো? এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট। এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট আর ইসিআর হলো এনভায়রনমেন্ট কনজারভেশন রুল এবং 1997-এ সেটা আমাদের বলছে যে পোর্টেবল ওয়াটারে 1000 পর্যন্ত টোটাল ডিজলভ সলিড হতে পারে অথবা আমরা অ্যালাউ করব, বাট এর বেশি হওয়া যাবে না। এটা তো বুঝলাম। আমরা টেম্পারেচার রাখবো 103 টু 105 ডিগ্রি সেলসিয়াস। দেন তারপরে হলো আমরা টোটাল সলিড থেকে কতটুকু ডিজলভ অথবা কতটুকু সাসপেন্ডেড সেটা আমরা বের করতে পারবো। এরপরে যেটা আসতেছে এখানে আরেকটু ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যে যে সলিড গুলা পানিতে
এটা আয়ন ফরমেশনে থাকতে পারে এবং পানির কিন্তু কন্ডাক্টিভিটি আছে, তোমরা থিওরিতেও পড়বা যে ওয়াটার কন্ডাক্টিভিটি। সো এই যে কন্ডাক্টিভিটির মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটার ভিতর দিয়ে যদি কোনো ইলেকট্রন পাস করাই তাহলে এই যে যতটুকু কন্ডাক্টেন্স শো করতেছে সেটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের পার্টিকেল অথবা ওয়াটারের ভিতর মিনারেল কতটুকু আছে অথবা কতটুকু ডিজলভ মিনারেল আছে, কারণ এই মিনারেলগুলো অনেক সময় আয়ন ফরমেশনে আমাদের ইলেকট্রন পাসে অথবা কন্ডাক্টিভিটিতে হেল্প করে। বাট এইখান থেকে আমরা কিন্তু একদম অ্যাকুরেট যে কন্ডাক্টিভিটি ভ্যালুটা সেটা পাবো না, দ্যাটস ওয়াই এটার সাথে আমরা একটা এম্পিরিক্যাল ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হয় এবং এই এম্পিরিক্যাল ফ্যাক্টরটা হলো 0.55 থেকে 9। সো আমাদের ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশনের উপর ভ্যারি করে ডিফারেন্ট ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে স্পেসিফিক কন্ডাক্টিভিটি অথবা কন্ডাক্টেন্সের সাথে। এটা ওয়ান কাইন্ড অফ হলো আমাদের একটা মানে ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের ওয়াটারের ভিতর কতটুকু ডিজলভ সলিড থাকতে পারে ওয়াটার কন্ডাক্টিভিটি থেকে। সো এটাও কিন্তু জাস্ট একটা থিওরি টাইপের অথবা তোমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সের মতো, যে কেন আমরা ডিজলভ সলিডটা জানা প্রয়োজন অথবা জানলে এটা থেকে আমরা কিন্তু ওয়াটার কন্ডাক্টিভিটিটাও মেজার করতে পারবো। আর এরপরে আরো কিছু প্রিকশনস আছে, এটা তোমরা একবার রিডিং দিলেও বুঝতে পারবা। তো আমি ইন ডিটেলসে কিন্তু আর যাচ্ছি না এই এক্সপেরিমেন্টটা, যে আমাদের এমন কোনো হাই কনসেন্ট্রেশনে ক্যালসিয়াম থাকা যাবে না, ক্লোরাইড থাকা যাবে না, ম্যাগনেসিয়াম অথবা সালফেট থাকা যাবে না। কেন যাবে না? কারণ এই পার্টিকেলগুলা দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার অ্যাবজর্ব করে থাকে। সো আমাদের এনভায়রনমেন্ট থেকে যে ওয়াটারটা আছে, পানি যেটা, সেটা দেখা যাচ্ছে এই মলিকুলগুলা অ্যাবজর্ব করে থাকে। সো আমি যখন টেস্ট করব তখন যদি হাই অ্যামাউন্টের এই কনসেন্ট্রেশনগুলো আসে তাহলে 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলেও কিন্তু লাভ হবে না, তাহলে অ্যাকুরেটলি আমি টোটাল সলিড আর ডিজলভ সলিডটা পাচ্ছি না। এটা একটু ইম্পর্টেন্ট ছিল। আর এমন কোনো ওয়াটার নিয়ে আমরা টেস্ট করব না যেটাতে দেখা যাচ্ছে লিভস থাকতেছে, লতা পাতা, মাছ অথবা লাম্প অথবা ফিকাল যে ম্যাটারগুলো, সেটা নিয়ে আমরা টেস্ট করব না। তাহলে এটা নিয়ে টেস্ট করলে দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্টটা অ্যাকুরেট অ্যান্সার দিবে না। সেম ভাবে কোনো ফ্লোটিং অয়েল অথবা গ্রিজ এরকম টাইপের ওয়াটারও নিয়ে কাজ করা যাবে না। আমাদের সোর্সেসে এই জিনিসগুলা থাকলে এগুলা ডিসকার্ড করে দেন তারপর আমাদের টেস্ট করতে হবে। আচ্ছা, মোটামুটি এতটুকুই ছিল। এখানে আবার এগেইন ক্যালসিয়ামের কথাটা ডিসকাস করা আছে। তো মোটামুটি এই হলো আমাদের প্রিকশনস, এগুলো আমাদের মেনটেন করে দেন হলো আমাদের ওই ওয়াটারটা নিয়ে টেস্ট করতে হবে। আচ্ছা, এখন হলো আমরা যদি মানে একদম তোমাদের যদি ভিডিওটা দেখায় তাহলে হয়তো তোমরা প্রসিজারটা ক্লিয়ার হয়ে যাবে, দেন তারপর হলো আমি ডিসকাস করব যে কিভাবে কি করানো হয়েছে। আমি তোমাদের ভিডিওটা একটু দেখাই। আচ্ছা, স্ক্রিনে তো সবাই ছবি দেখতে পাচ্ছ তাই না? একটা ফিল্টারের আমরা ছবি দেখতে পাচ্ছি, সার্কুলার টাইপের ফিল্টার বক্স। সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আর এখানে হলো আমাদের যে অ্যাপারেটাস গুলো লাগবে অথবা ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেটা একটা ফিগার, এবং এটা হলো আমাদের ওয়াটার সোর্স। দুইটা ওয়াটার সোর্স আছে, একটা সারফেস ওয়াটার হতে পারে অথবা গ্রাউন্ড ওয়াটার হতে পারে। আর এখানে আমাদের একটা বিকার, ফানেল আর একটা সিলিন্ড্রিক্যাল মেজার আছে। এই যে দেখো, এখানে হলো আমরা দুইটা বিকার নিচ্ছি, কারণ হলো দেখো আইডেন্টিফিকেশনটা দেওয়া আছে, একটা হলো ফিল্টার ওয়াটার আর একটা হলো সারফেস ওয়াটার। সো ফিল্টার ওয়াটার থেকে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা কি মিন করবে আমাকে বলো তো? টোটাল মানে কোনটা মিন করতেছে ফিল্টার ওয়াটার থেকে? কোনটা পাচ্ছি? ডিজলভ সলিড। হ্যাঁ, কতটুকু ডিজলভ ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি। যদি পাস করে যায় ফিল্টার দিয়ে তাহলে হলো আমরা ডিজলভ সলিড পাবো, আর যেটা পাস করবে না সেটা হলো আমাদের সাসপেন্ডেড সলিড ছিল। জাস্ট রিমার্কসের জন্য আমরা হলো আলাদা করে রাখছি। আর এসডব্লিউ হলো সারফেস ওয়াটার, এটা থেকে হলো আমরা টোটাল সলিডটা কাউন্ট করব।
আচ্ছা, একটু ভালো মতো দেখো, আমার যে ওয়াটার সোর্সটা আছে সেটার ভিতর তুমি ওয়াটার নিলা, ওয়াটার নেওয়ার পরে এটাকে 103°C তাপমাত্রায় হিটিং করলা, কোনো প্রকারে ফিল্টার না করে। তাহলে এই যে যে হিটিং করার পরে একটা ওয়েট পাবা, এই দুইটা ওয়েটের ডিফারেন্স থেকে তুমি কি পাচ্ছ বলো তো? আমার কোয়েশ্চেনটা কি একটু আবার বলবেন? আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো আমি একটা বিকার নিলাম, বিকারের ভিতর পানি ঢাললাম, ঢালার পরে এটা ওয়েট নিয়েছি, নেওয়ার পরে এটাকে 103°C তাপমাত্রা আমরা হিট করলাম, হিট করার পরে আবার ওয়েট নিলাম। এখন এই দুইটা ওয়েটের ডিফারেন্স থেকে আমি কি পেতে পারি? টোটাল সলিড। টোটাল সাসপেন্ডেড সলিড। টোটাল সলিড তো পাচ্ছি, এখানে তো আমি কোনো কিছু ফিল্টার হ্যাঁ, করিনি, টোটাল সলিডটা আমরা পাচ্ছি। আচ্ছা, সিমিলারলি দেখো, আমি একটা বিকারে পানি নিলাম, পানি নেওয়ার পরে ফিল্টার করলাম, সো পানি যখন নিছি এটার আমি ওয়েট নিলাম, ফিল্টার করার পরে দেন তারপরে আবার 103°C তাপমাত্রা আমরা হিটিং করতেছি। ভালো মতো একটু বুঝো, ফার্স্টে আমি পানির ওয়েটটা নিয়েছি, নেওয়ার পরে ফিল্টার করলাম, ফিল্ট্রেটেড যেই ওয়াটারটা সেটা হলো আমি আবার ওভেনে রেখে 103°C তাপমাত্রায় হিট করতেছি। তাহলে এখান থেকে যেই সলিডটা পাবো সেটা আমি কি সলিড পাবো? dissolved solid. ডিজলভ সলিড। সবাই কি বুঝতে পারছো সেকেন্ডটা? সবাই বুঝছো? আমি নাকি আমি আবার বলবো? আচ্ছা, যদি সবাই বুঝে থাকো, দেখো আমি টোটাল সলিড পেয়ে গেলাম, ডিজলভ সলিড পেয়ে গেলাম। এখন এই দুইটা যদি ডিফারেন্স করি তাহলে আমি কি পাবো? সাসপেন্ডেড সলিড পাবো। সো আমার এক্সপেরিমেন্টের মেইন টার্গেট হলো আমার কতটুকু টোটাল সলিড, সাসপেন্ডেড সলিড এবং ডিজলভ সলিড সেটা আমার বের করার। আচ্ছা, তাহলে আমরা ভিডিওটাতে যদি চলে যাই, একটু দাঁড়ান, ভিডিওটা অন করছি। আচ্ছা, একটু দেখো, ভিডিওটা দেখো, তারপর হলো আমি ডিসক্রাইব করে দিচ্ছি। এখানে দুইটা স্যাম্পল নিয়ে আমরা কাজ করব, একটা ফিল্টারিং ওয়াটার আর একটা নরমাল হলো সারফেস ওয়াটার থাকবে। এখানে হলো আমাকে বলতেছে যে আমরা একটা স্যাম্পল নিয়ে নরমালি কাজ করব আর ফিল্টার করে কাজ করব। ফিল্টারের জন্য আমাদের একটা পানেল লাগবে আর ফিল্টার পেপার লাগবে। ফিল্টার পেপারটা এই যে, আমরা স্যাম্পলটা নিব হলো 100 ml, আর আমরা সারফেস ওয়াটারটা দিয়ে হলো আমরা টোটাল সলিডটা এখানে কাউন্ট করতেছি। বোতলটা ফার্স্টে শেক করে নিচ্ছি। শেক করে নেওয়ার রিজনটা কি একটু বলো তো কেউ একজন? এই যে বোতলটা যে শেক করলো, কেন শেক করতে হবে সেটা বলো। প্রত্যেকটা স্টেপেরই কিন্তু একটা রিজন থাকে, সেটা কিন্তু জানতে হবে যে আমরা এই স্টেপটা কেন করতেছি। বলো। আমরা বোতলটা শেক করলাম কেন, সেটা রেসপন্স করো। ম্যাম ওয়াটারটা অনেকক্ষণ একটা প্লেসে ছিল, মানে ম্যাম ওই নিচে জমা হইতে পারে যে হ্যাঁ, নিচে কিন্তু আমাদের সাসপেনশন পার্টিকেল গুলা কি ডেন্সিফিকেশন হয়ে থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা হলো পুরাটা বোতল শেক করে নিলাম, যতটুকু সলিড আছে যাতে ইউনিফর্ম ওয়েতে আমাদের স্যাম্পলের ভিতর থাকে, দ্যাটস ওয়াই। এই যে দেখো শেক করে নিলাম। এরপরে হলো আমাদের 100 ml নিয়ে আমরা স্যাম্পলটা কাজ করব। একটা বেকারে হলো আমাদের সারফেস ওয়াটার নিচ্ছি, নেওয়ার পরে সিলিন্ড্রিক্যাল মেজারে হলো আমরা মেজার করে নেব আমাদের কতটুকু 100 ml এর স্যাম্পল হচ্ছে। দেন তারপরে হলো আমাদের আইডেন্টিফাইড যেই অথবা রিমার্ক করা যেই বিকারটা ছিল সেটা ঢেলে রাখবো।
আচ্ছা, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে ডিস্টিলড ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে আগে, তারপরে হলো আমরা টেস্টে করব। এবং 100 ml এর স্যাম্পলটা আমরা নিচ্ছি সারফেস ওয়াটারে। আর বেশি হলে কোনো একটা ড্রপার দিয়ে আমরা ওয়াটারটা, এক্সিস ওয়াটারটা রিমুভ করে নিতে পারবো। এখানে রিমার্কস করা আছে, এই যে দেখো এখানে কিন্তু 100 ml এর। আমি যদি একটু জুম করে দেখি তাহলে বুঝতে পারবো। এই যে 100 ml এর বেশি হয়ে গেছে, এইটুকু আমরা এক্সিস ওয়াটারটাকে একটা ড্রপার দিয়ে রিমুভ করে নিচ্ছি। আমরা সারফেস ওয়াটারের যে বিকারটা ছিল সেটাতে আমরা ঢেলে ফেলতেছি। এটার আপাতত আমাদের মনে আর কোনো কাজ নেই। আমরা হলো এখন ফিল্টারের জন্য কাজ করার জন্য আবার সেম ভাবে 100 ml এর স্যাম্পল নিচ্ছি। ফার্স্টে যে ওয়াটারটা সেটা থেকে হলো আমরা টোটাল সলিড বের করব, আর এখন যেটা করব সেটা থেকে আমরা ডিজলভ সলিডটা কিন্তু বের করব। আচ্ছা, এই যে ফিল্টার ওয়াটারের জন্য FW লেখা, ফিল্টার পেপারটাকে 2 ভাজে 4 ভাগ করে নিতে হবে। দেখো ভালোভাবে 2 ভাজ করলা, দেন তারপরে একটা পোর্শন তুমি এক সাইডে রাখবা আর বাকি 3টা পোর্শন আরেক সাইডে রাখবা। ফিল্টারটা কিন্তু এভাবেই তোমাদের ভাঁজ করা লাগে, না হলে দেখা যাচ্ছে এটারও কিন্তু একটা ফিক্সড ই আছে, আদারওয়াইজ তুমি যখন ফিল্ট্রেশন করবে অ্যাকুরেটলি কিন্তু ফিল্ট্রেশন হবে না। সো একটু প্রপার ওয়েতে ভাঁজ করে দেন আপনার ফানেলের উপর আমরা বসা দিব। এরকম ধরে আমরা হলো ওয়াটারটাকে, স্যাম্পল যে ওয়াটারটা ছিল আমাদের সারফেস ওয়াটার, সেটা আস্তে আস্তে ঢালবো। এরকম আস্তে আস্তে, তুমি পুরা পানি কিন্তু একসাথে ঢেলে দিতে পারবে না, দেখা যাচ্ছে ফিল্টারে পেপার যেটা আছে সেটার উপরে চলে আসবে। এবং আস্তে আস্তে দেখো পানিটা কিন্তু ফিল্ট্রেট হয়ে নিচে যাচ্ছে। যতটুকু পানি ফিল্ট্রেট হয়ে নিচে যাবে সেটাই কিন্তু ডিজলভড ওয়াটার, এবং এটার ভিতর হলো আমরা ডিজলভ সলিডটা পাচ্ছি। আমাদের এই যে এখন ফিল্টার করা হয়ে গেছে, ফিল্টার করা হয়ে গেছে। এখন হলো আমাদের এই দুইটা বিকার আমরা হলো ওভেনে নিয়ে যাচ্ছি, এবং দুইটা বিকারই আমরা ওভেনে রাখতেছি। দেখো ওভেনের দরজাটা লক করে হলো আমাদের টেম্পারেচারটা ফিক্সড করে দিতে হবে। আমরা 103 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 24 আওয়ার্স রাখবো। 24 আওয়ার্স পরে আমরা হলো বিকারের ওয়েট নিব। আচ্ছা, এখানে একটু যে জিনিসটা মিসিং করছে, আমরা কিন্তু যখন ওয়াটার দ্বারা ফিল আপ করছি তখন কিন্তু আমরা ওয়াটারের ওয়েট নিব উইথ বিকার। দেন তারপর হলো পরের দিন এসে আবার সেম ভাবে এখানে যে ওয়াটারটা আছে সেটার ওয়েট নিব, এবং এই দুইটা ওয়েটের ডিফারেন্স থেকে হলো আমাদের টোটাল সলিড বের করতে হবে আর টোটাল ডিজলভ সলিড বের করতে হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি এক্সপেরিমেন্টালের ভিডিও। এখন আমি যদি প্রসিজারে চলে আসি, দেখো আচ্ছা ভিডিওতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আগে বলো। বুঝতে পারছো ভিডিও কি করছি, ল্যাবটা কিভাবে কন্ডাক্ট করতে হবে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো এটা দেখো আমরা ফার্স্টে একটা ড্রাই গ্লাসে বিকার নিচ্ছি, এবং বিকার নেওয়ার পরে এটা কিন্তু আমরা ফার্স্টে ওয়েট নিয়ে নিব। এই যে দেখো বিকারের ওয়েট নিয়ে নিচ্ছি এবং ওয়েটটা নোট করে রাখতেছি। এরপরে হলো এটা 100 ml এর হলো আমরা একটা স্যাম্পল নিব। স্যাম্পল নেওয়ার পরে হলো আমরা 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 আওয়ার্স রাখবো। তারপরে আবার এগেইন ওয়েট নিব, এবং এই দুইটা ওয়েটের ডিফারেন্স থেকে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি, এই যে সাবস্ট্রাক্ট করতে হবে ফার্স্ট স্টেপ থেকে, সেখান থেকে হলো আমরা পাবো হলো টোটাল সলিড। এবং তুমি যদি ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশনটা হলো মিলিগ্রাম অফ সলিড ইন ম্যাম বিকার। বলো ম্যাম 103 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা রাখার পরে কি ওখানে বাকি থাকে পরদিন? কোনটা, পানি? হ্যাঁ জি ম্যাম।
শোনো আমি এটা একটু বলতেছি। আমাদের 103 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা দেখো ক্লোজ টু কিন্তু 100, একদম খুব যে বেশি তা না, কিন্তু 100-এর কাছাকাছি। তো এই ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা কিন্তু শুধু বয়েল হওয়া শুরু করতেছে। 103-তে যে পুরো পানিটা যে একদম ইভাপোরেট হয়ে যাবে এরকম না, কিছু পানিও কিন্তু থাকবে এখানে, একদম ফুল পানি কিন্তু ইভাপোরেট হয়ে যাবে না। আমাদের যে যতটুকু পানি ইভাপোরেট হয়ে যাচ্ছে সেখানে যে সলিডটা ছিল সলিডটা রেসিডিউ আকারে থেকে যাচ্ছে, এবং সেখানে কিন্তু কিছু ওয়েট আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই তুমি ফার্স্টে যখন ওয়েট নিছো তখন যদি তোমার 95 আসে, পরের ওয়েটটা আসে দেখা যাচ্ছে 95.7 অথবা 6, আমি অ্যাপ্রক্সিমেট বলতেছি কিন্তু। তার মানে এই যে 0.7 গ্রাম, এটা হচ্ছে হলো ডিউ টু দ্য ইভাপোরেশন অফ ওয়াটার অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন, মানে আমাদের ডেন্সিফিকেশন হচ্ছে সলিডটার কারণে এই যে 0.7 গ্রাম হলো বেড়ে যাচ্ছে। ফুল যে পানি ইভাপোরেট হয়ে যাবে এমন না, 24 আওয়ার্সে জাস্ট আমরা কিছু পানি ইভাপোরেট হতে হেল্প করবে, যেটার কারণে হলো আমাদের সলিডটা এখানে জমা হবে, দ্যাটস ওয়াই। আমরা কিন্তু পুরো পানি ইভাপোরেট করতে পারছি না। পুরো পানি যদি ইভাপোরেট করতাম তাহলে টেম্পারেচার আরো অনেক বাড়ায় দিতাম, ওটা আমরা করতেছি না। জি ম্যাম। আচ্ছা, এখানে একটু দেখো, আমরা টোটাল সলিডের ক্যালকুলেশনে আমরা মিলিগ্রাম পার লিটারে কিন্তু কনসিডার করি। সো মিলিগ্রাম পার লিটারে যদি কনসিডার করো অথবা মানে করো, আমরা বের করি, তাহলে দুইটা ডিফারেন্স থেকে কি পাচ্ছ, ইনিশিয়াল একটা ওয়েট ড্রাই করলাম, ড্রাই ওয়েট, এবং ড্রাই ওয়েটটা কিন্তু তোমাদের একটু বেশি হবে দেখবা। সো এই দুইটা ডিফারেন্স করে যেই ওয়েটটা পাবো সেটা হলো টোটাল সলিড অথবা সলিডের ওয়েট। সলিড পাচ্ছ, এবং এই দুটো ডিফারেন্স করতে হবে, পেলা। আর যেহেতু আমরা গ্রামে ছিল, আমাদের যে ওয়েটটা গ্রাম নিছিল, কত গ্রাম ওয়াটার ছিল, তো এই কারণে হলো আমাদের মিলিগ্রামে নেওয়ার জন্য 100 দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে, আর স্যাম্পলটা হলো লিটার, মিলিলিটারে থাকলে লিটারে কনভার্সন করে নিতে হবে। সো এই কনভার্সন করার পর আলটিমেটলি তোমাদের যেটা আসতেছে সেটা হলো মিলিগ্রাম অফ সলিড ইন বিকার ইন্টু 1000 ডিভাইডেড বাই ভলিউম অফ স্যাম্পল ওয়াটার। এখানে কিন্তু 100 ml নিচ্ছ তোমরা, 100 ml নিয়ে কাজ করছো। আর লাস্টে যেটা কাজটা করলাম সেটা হলো, ইনিশিয়ালি আমরা ওয়েট নিয়েছিলাম ওয়াটারের, তারপরে হলো ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমি যে ওয়েটটা পাচ্ছি সেটাকে হলো ড্রাই করছি, ওভেন ড্রাই। এই ওয়েট আর এই যে ড্রাই করার পরে যে ওয়েটটা পাচ্ছি, এই দুইটা ওয়েটের ডিফারেন্স করলে আমাদের দেখা যাচ্ছে কতটুকু ডিজলভ সলিড ছিল সেটা তুমি পেয়ে যাচ্ছ। 1000 দ্বারা মাল্টিপ্লাই করবা, আর ভলিউম অফ দ্য স্যাম্পল হলো 100 ml। অথবা তুমি সবগুলোকে মিলিগ্রাম আর লিটারে কনভার্সন করে নিলেও পারো, কোনো সমস্যা নেই, এক হিসেব করতে পারো, অথবা ডাইরেক্ট এই ফর্মুলাতেও বসায় দিতে পারো। তাহলে টোটাল সলিড পেয়ে গেলাম, ডিজলভ সলিড পেয়ে গেলাম, এই দুইটা ডিফারেন্স থেকে হলো আমরা টোটাল সাসপেন্ডেড সলিড কত সেটা আমাদের বের করতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টটা। এভাবে হলো আমরা একটা ওয়াটারে কতটুকু সলিড থাকতে পারে সেটা আমরা বের করতে পারি, এবং কতটা সাসপেন্ডেড অথবা ডিজলভ সলিড থাকতে পারে সেটাও আমরা বের করতে পারি। সো যেহেতু আমরা ফিল্টার করে বের করতেছি, সেখান থেকে অ্যামাউন্টটা পাবো হলো ডিজলভ সলিড, এবং সলিডটা কিন্তু ওভেন ড্রাই করার পরে আমরা ওয়েটটা নিচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা কি বুঝতে পারছো সবাই এক্সপেরিমেন্টটা? আচ্ছা, এখানে দেখো একটা এক্সাম্পল আকারেই তোমাদের দেওয়া আছে, মানে কোশ্চেনই আছে, ওয়াই গ্রাউন্ড ওয়াটার ইউজুয়ালি হ্যাজ হায়ার ডিজলভ সলিড কম্পেয়ার্ড টু সারফেস ওয়াটার অ্যান্ড সারফেস ওয়াটার ইউজুয়ালি ক্যারিড হায়ার সাসপেন্ডেড সলিড। এই যে দেখো, গ্রাউন্ড ওয়াটার ডিজলভ সলিড বেশি ক্যারি করে, আর সারফেস ওয়াটার সাসপেন্ডেড সলিড বেশি থাকে অথবা বেশি ক্যারি করে। তোমার এটা এক্সপ্লেইন করতে হবে। আর তোমাদের তো স্যার হয়তো বলেই দিচ্ছে যে ল্যাব রিপোর্টে কি কি লিখতে হবে, সো মোটামুটি আমি বললাম না আর কিছু। আর এই এক্সপেরিমেন্টটাতে যেহেতু একটু তোমাদের ডাটা দিয়ে দেওয়া থাকবে যে নর্মাল ওয়েট কত, ওভেন ড্রাই ওয়েট কত, সেই দুইটা ডিফারেন্স থেকে তুমি এই ক্যালকুলেশনটা করবা,
আর লাস্টে আলটিমেটলি যে রেজাল্টটা লিখবা। আর ডিসকাশন তো মোটামুটি তোমরা জানোই কিভাবে কি লিখতে হয়, বাট ডিসকাশন কারোটা যেন কপি না হয়, কপি হলে কিন্তু ফুল রিপোর্টে 0 পেয়ে যাবা। সে একটু ভালো মতো নেটের থেকে সার্চ দিয়ে লিখবা, আর যদি কোনো রেফারেন্স দিয়ে থাকো তাহলে অবভিয়াসলি সাইটেশনটা করে নিবা। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের এটা। এখন তোমাদের কারো কোশ্চেন আছে কিনা বলো। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করতেছি।